জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, শিক্ষার সকলের বড় অঙ্গটা বুঝাইয়া দেয়া নয়, মনের মধ্যে ঘা দেয়া। আর ইদানিং বাংলা শিক্ষা জগতে যা ঘটছে তাতে মনের মধ্যে শুধু নয়, গোটা সমাজের পিঠেই দগদগে ঘা তৈরি হয়েছে। এরই মধ্যে আজ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেয়া সরকারি নির্দেশিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই নিয়ে এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। ওবিসি তালিকার পর এবার গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা প্রকল্পে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টে। এর জন্য দায়ী সরকারই বলছেন চাকরিহারারা। অযোগ্যদেরও ভাতা দিতে গিয়েই কি আদালতে আবার ধাক্কা খেল সরকার? দ্বিতীয় প্রশ্ন। ভাতা দিয়ে চিহ্নিত অযোগ্যদেরও সাহায্য করতে চেয়েছে সরকার। অনুমতি দেয়া মানে নীরবে প্রতারণা, জালিয়াতি এবং দুর্নীতিকে সমর্থন করা। রায় বিচারপতি অমৃতা সিনহার। আদালত বারবার বলা সত্ত্বেও কার স্বার্থে যোগ্য অযোগ্যদের বারবার একই মাপকাঠিতে রাখছে এই রাজ্য? তৃতীয় প্রশ্ন। কোন চেয়ার থেকে কি নির্দেশ আসবে আর বিজেপি সিপিএম মিষ্টি বিলি করবে এটা অনুমান করা যাচ্ছে। ভাতায় স্থগিতাদেশের পর বিচার ব্যবস্থার একাংশকে আবার নিশানা কুণাল ঘোষে। বারবার আদালতে ধাক্কা খাওয়ার জন্যই কি টার্গেট বিচারপতিরা? চতুর্থ প্রশ্ন। কেলক কলেজে মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভকারী ডাক্তারের বাড়ি যেতে গিয়ে গ্রেফতার সুকান্ত মজুমদার। সুকান্তের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ও। নিয়ে যাওয়া হলো লালবাজারে। গণতান্ত্রিক দেশে কেউ কারুর বাড়িতে যাবে, তাতেও কেন পুলিশের হস্তক্ষেপ? পঞ্চম প্রশ্ন। কেলগে প্রশ্ন করেছি বলে এই হেনস্থা। লালবাজার থেকে বেরিয়ে অভিযোগ চিকিৎসকে, ওনাকে সামাজিক বয়কট করা উচিত, আক্রমণে তৃণমূল। কেলগের আঁচেই কি তপ্ত হলো ভবানীপুর? তবে শুরুতেই আজ দেখাবো ঠিক কি হলো কলকাতা হাইকোর্টে। দেখুন। ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। এবার চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা মামলায় মুখ্যমন্ত্রীর ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে? আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছেন, আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে 26 তারিখ পর্যন্ত, 26শে সেপ্টেম্বর পর্যন্ত। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশনামায় বলেছেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্য চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের সাহায্য করতে ইচ্ছা প্রকাশ করেছে। প্রতারণামূলক কাজের জন্য নির্দিষ্টভাবে চিহ্নিত যে অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে, সেই গোষ্ঠীর জন্য রাজ্য এ ধরনের কোনো প্রকল্প চালু করতে পারে কিনা সেটা আদালত খতিয়ে দেখবে। নির্দিষ্ট একটি গোষ্ঠীকে আর্থিক সুবিধা দেওয়া বৈষম্যমূলক বলেই মনে হয়। এই ধরনের চিহ্নিত অযোগ্যদের আর্থিক সাহায্য প্রদান অযাচিত। রাজ্যকে এই প্রকল্পটি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া মানে নীরবে প্রতারণামূলক কার্যকলাপ এবং দুর্নীতিকে সমর্থন করা। আমরা সেখানেও বলেছিলাম শুধুমাত্র যোগ্যদেরকেই ভাতা দেওয়া, কারণ যখনই অযোগ্যদেরকেও দেবেন, যখনই যোগ্য অযোগ্য মিশিয়ে দেবেন, তখনই সেখানে সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা খারিজ হবে। রিভিউ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য গত 26শে এপ্রিল ভাতার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গ্রুপ সি চাকরিহারাদের জন্য মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডির ক্ষেত্রে মাসিক 20,000 টাকা। শুক্রবার সরকারের এই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা বলেছেন, যখন দেশের সর্বোচ্চ আদালত কোনো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে জানায়, তখন সেই দুর্নীতির কারণে যারা সুবিধা পেয়েছে তাদের সরকারি কোষাগার থেকে কোনো সাহায্য করা উচিত নয়। এই ধরনের বিতর্কিত প্রকল্পের মাধ্যমে কলকাতা হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে বলে মনে হচ্ছে। যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন, সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছে, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। উনি 11 সাল থেকেই এই ধরনের ইলিগ্যাল কাজ করেন, এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো। ইটস এ ওয়েলকাম ভার্ডিক্ট, ইন্টারিম ভার্ডিক্ট। রাজ্য সরকার আবার থাপ্পড় খেলেন হাইকোর্টে। যারা যোগ্যতার সঙ্গে চাকরি পায়নি, তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিল, তারাও বাড়ি বসে ভাতা পাবে। আর আমরা সারাদিন রাস্তায় ঘুরবো, চাকরি করব, ব্যবসা করব, সরকারকে ট্যাক্স দেব, আমাদের সেই পয়সায় বাংলার মাননীয় নাম কিনবেন। হাইকোর্ট জানিয়েছে 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিতে হবে। রাজ্য হলফনামা দেবার 2 সপ্তাহের মধ্যে উত্তর দেবেন মামলাকারীরা। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার প্রথম বক্তা
তৃণমূল কংগ্রেস মুখপাত্র সমীর চক্রবর্তী মানবেন কিনা জানি না, কিন্তু ইদানিংকালে ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো সরকারের প্রস্তাবিত ভাতা নিয়ে বিচার ব্যবস্থাকে এত কঠোর সমালোচনা করতে হয়েছে আমার অন্তত মনে পড়ে না। আমার জানা নেই, সমীরদা ইতিহাস অনেক মাথায় রাখেন, সমীরদা বলতে পারবেন কিনা আমি জানি না। আমি একটু 51 নম্বর পয়েন্টে যাচ্ছি, যেখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলছেন যে রাজ্যকে এই প্রকল্পটা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া মানে নীরবে জালিয়াতি, প্রতারণামূলক কাজকর্ম এবং দুর্নীতিকে সমর্থন জানানো। তিনি তার রায়ে লিখছেন 16 নম্বর পাতায়, পারমিটিং দ্য স্টেট টু প্রসিড উইথ দ্য স্কিম উইল tacitly support fraudulent activity, cheating and corruption। একেবারে স্পষ্ট ভাষায় 16 নম্বর পাতায় 51 নম্বর পয়েন্টে মাননীয় বিচারপতি বলছেন সরকারের একটা ভাতা, প্রস্তাবিত ভাতা প্রকল্প নিয়ে। ইদানিংকালে এরম উদাহরণ আর আছে কিনা সমীর চক্রবর্তী বলতে পারবেন? ধন্যবাদ সুমনবাবু। দেখুন, যে রায়ের কপি থেকে আপনি 16 নম্বর পাতা পড়ছেন, হ্যাঁ, আমি তো সে রায় দেখিনি, আমার হাতে আসেনি। সার্টিফাইড কপি নিশ্চয়ই গভর্নমেন্টের কাছে যাবে, তারপরে আমাদের যেটা ওয়েবসাইটে আপলোডেড হয়ে যাবে, যেটা লিগ্যাল সেল আছে, আমি আইনজ্ঞও নই, তারা সেটা দেখে সিদ্ধান্ত জানাবেন। আমি প্রথমেই একটা কথা বলি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে ভারতবর্ষের আইনের প্রতি, ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আমাদের আছে। আমি প্রথমেই একটা কথা বলে রাখি, খুব পরিষ্কার করে দিচ্ছি। দ্বিতীয় নম্বর, আপনি যখন আমার নামটা ঘোষণা করলেন যে বলার জন্যে, আপনি একটা কথা প্রশ্ন ছুঁড়লেন আমার দিকে, যে ভারতবর্ষের কোনো রাজ্যে অতীতে এমন কোনো উদাহরণ আছে কিনা যেখানে ভাতা দেওয়া হয়েছে। দেখুন, মামলাটা কিন্তু বিচারাধীন। না, ভাতা দেওয়া নয়, দুর্নীতি নিয়ে এত কঠোর আদালতের মন্তব্য আর কোন রাজ্যের আর কোন কোর্ট করেছে কিনা? সরকারি অনেকগুলোই আছে, অনেকগুলোই, যেমন একটা সরাসরি জালিয়াতি, দুর্নীতি এবং ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস বলছেন। দেখুন, আমি আপনাকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, যেটুকু এক্ষুনি দাঁড়িয়ে আমার মনে পড়ছে, আমি ব্যাপম ট্যাপম নিয়ে তুলছি না, সেগুলো কি হয়েছিল আপনারাও জানেন। না না, দুর্নীতি তো আছে। ত্রিপুরাতে কি হয়েছিল? ত্রিপুরাতে কি হয়েছিল? 10,323 জন শিক্ষকের চাকরি গেছিল। বিজেপি তার নির্বাচনী ইস্তাহারে 2018 সালে, তখন বামেদের জমানার শেষ দিক, 2017 শেষে মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, আমার যতদূর মনে আছে। একদম আপনার সঠিক মনে আছে সমীরদা, কিন্তু মধ্যপ্রদেশে ব্যাপম বা ত্রিপুরায় এই অযোগ্যদের ভাতা দেওয়ার কোনো প্রকল্প রাজ্য সরকার ঘোষণা করেনি, না মধ্যপ্রদেশে না ত্রিপুরায়। দেখুন, এখানটাও আমি আপনাকে বলছি, আপনি সঞ্চালক, আপনি যথেষ্ট দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন, সে সম্মান আপনার উপরে আমার আছে, কিন্তু আপনি প্রশ্নের জাল একটার পর একটা বেছাবেন। আমি কোনো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো না, আমি সবটাই আপনাকে মন থেকেই উত্তর দেবো। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানবিক মুখ্যমন্ত্রী, তার কারণ যেহেতু মামলাটা বিচারাধীন, শেষ হয়েছে কি? আমার আপনার কাছে প্রশ্ন, আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, নেবো আপনার প্রশ্ন, আমার এই লাইনটা শেষ করতে দিন। নিশ্চয়ই। মামলাটা যেহেতু বিচারাধীন, সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী, মামলা যতদিন না শেষ হচ্ছে তিনি টোকেন রিলিফ দিচ্ছিলেন পরিবারগুলোকে। দেখুন সুমনবাবু, এই অবধি মানতে না আমার বিশ্বাস করুন কোনো অসুবিধা নেই। আমি বলছি এই প্রকল্প এবং আপনার কথা আমি নতমস্তকে মেনে নিতাম যদি হাইকোর্টে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে এসএসসি যে ডেটা দিয়েছে, কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি নয়, এসএসসি যেটা দিয়েছে, যে অযোগ্যদের চিহ্নিত যাদের করা গেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাদের বাদ দিয়ে ভাতাটা দেয়া হতো। আমি বলছি সমীরদা, আর কেউ, কোনো বিরোধী দল, কোনো অন্য প্রার্থী, কেউ প্রশ্ন তোলার জায়গাতেই থাকতো না সরকারের মানবিক মুখ নিয়ে। একটা কথা, এবং কোর্টও কোনো আপত্তি করতো না, আমি হলফ করে বলতে পারি। একদম ঠিক কথা, আপনি ঠিকই বলছেন। আপনি যোগ্য অযোগ্য মানে অযোগ্যদের কেন ভাতা দেবেন আমাদের ট্যাক্স পেয়ার মানিতে? আমি এই প্রথম কথা হচ্ছে যোগ্য এবং অযোগ্য, হ্যাঁ, বাঁচতে মানে কে বাঁচবে? এসএসসি বেঁচে দিয়েছে কোর্টকে। জানান, এই যে সিবিআইও এসছে এর মধ্যে, এবার সেটাও চলছে, সে তদন্ত কি তার রিপোর্ট আমরা জানি না, কিন্তু সুপ্রিম কোর্টকেও যখন এই মামলাটা চলছিল, 26,000 যাদের চাকরি রদ করলেন সুপ্রিম কোর্ট, এবং রদ করার থেকেও তারা বললেন যে 31শে ডিসেম্বর এই বছরের মধ্যেই শূন্য পদগুলো পরীক্ষার মাধ্যমে তো আপনাদের পূরণ করতে হবে।
ঠিক না ভুল? তার মানে সুপ্রিম কোর্টের কাছেও খুব ক্লিয়ার এটা ছিল না। তার কারণ নইলে তারাই তো অযোগ্যদের বাতিল করে দিয়ে যোগ্যদের চাকরিতে ঢুকিয়ে দিতেন। একটা অংশ সুপ্রিম কোর্টের কাছে একেবারে ক্লিয়ার ছিল, সেটা হচ্ছে যে এসএসসি বাবু বারবার আপনারাও এই প্রশ্ন তুলেছেন। একদম সমিতদা, একটা জায়গায় আমি আর আপনি একমত, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কারা যোগ্য তা নিয়ে ক্লিয়ার ছিল না, কিন্তু কারা অযোগ্য তা নিয়ে ক্লিয়ার ছিল। তার কারণ সেটা পশ্চিমবঙ্গের এসএসসি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে স্ট্যাটিস্টিক্স দিয়ে তথ্য দিয়ে জানিয়েছিল। প্রশ্নটা ছিল যে বাকিরা যোগ্য কিনা, সেটা নিয়ে বিতর্ক ছিল, সেটা বলতে পারেনি এসএসসি, কিন্তু এরা যে অযোগ্য এটা জানিয়েছিল। আমার বক্তব্য আপনার কাছে, আমি আবার বলছি যে মানবিক মুখ সরকারের দেখা যেত, বা তাই নিয়ে বিরোধীরা কেউ প্রশ্ন তুলতে পারতেন না। আপনি যদি আপনার ভাতা প্রকল্পে সরকার যদি বলতো যে আমরা শুধুমাত্র যারা চিহ্নিত অযোগ্য তাদের বাদ রেখে এই ভাতা দেব। প্রথম কথা হচ্ছে আমাদের কাছে ক্লিয়ারই নয় কে যোগ্য কে অযোগ্য। কি বলছে? এবং শুনুন, এই নিয়ে দীর্ঘ আপনারাও শো করেছেন, কোর্টের বিচারপতিদেরও মন্তব্য বারবার এসছে যে ওএমআর শিট সেগুলো কোথায়, বারবার এসছে। এবং সিবিআই নাকি সেটা কিছুটা উদ্ধার করেছে, কি নাকি তাদের সার্ভার ছিল উত্তর ভারতের কোনো একটা রাজ্যে, সেখান থেকে নাকি তারা সার্ভার থেকে সংগ্রহ করতে পেরেছে। কিন্তু ব্যাপারটা যদি অতটাই পরিষ্কার হতো তাহলে তো যোগ্য যারা তাদের সুপ্রিম কোর্ট রেখে দিতেন, তাদের তো রেখে দিতেন অত্যন্ত জলের মতো পরিষ্কার, তাহলে শুধু অযোগ্যদের বাদ দিয়ে দিতেন। সমিতদা, আমার প্রিয় স্পিকার, লেটস এগ্রি টু ডিসএগ্রি। কেন ডিসএগ্রি করছি সমিতদার বলা শেষ হয়ে যাওয়ার পর আমি বলবো, তথ্য দিয়ে বলবো। আপনার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার আছে আমার সঙ্গে সহমত না পোষণ করার, সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার আপনার আছে, আপনার বাক স্বাধীনতা আছে, আপনার ব্যক্তি স্বাধীনতা আছে, আপনি করতেই পারেন। কিন্তু যুক্তি কি বলে, যোগ্য এবং অযোগ্য যদি চিহ্নিতই হয়ে থাকে তাতে 1 সেকেন্ডের ডিসিশন, যোগ্যরা থাকবে অযোগ্যরা বাদ যাবে না। সমিতদা, আপনি একটা ছোট্ট অংশ মিস করে যাচ্ছেন। সেটা হচ্ছে যে অযোগ্য চিহ্নিত হয়েছে, বাকিরা কি যোগ্য? কোর্টের এই জায়গাটা সম্পূর্ণ ধোঁয়াশা সৃষ্টি করেছে সরকারি সংস্থা এসএসসি, খুব পরিষ্কার। এই একটা জায়গায় আপনি মানে কেন দ্বিমত হচ্ছেন আমার সঙ্গে, আমি আমার সত্যি জানা নেই। বারবার এই কারণেই দ্বিমত হচ্ছে। এবং অযোগ্য তো অন্য কেউ নয়, সরকার চিহ্নিত করেছে। আমি তো এসএসসি কে সরকারই ধরবো, এবং চিহ্নিত করে কোর্টকে হলফনামা দিয়ে বা দিনের পর দিন এফিডেভিট দিয়ে একেবারে স্পষ্ট অযোগ্য চিহ্নিত করেছে। কিন্তু পাশাপাশি বাকিরা যোগ্য কিনা এইটা বলেনি। সমস্যা, ধোঁয়াশা এবং দায়টা অ্যাবসলিউটলি সেই জায়গায়। এবার আমি আপনাকে একটা কথা বলি, এটা তথ্য, এটা আমার ব্যক্তি স্বাধীনতা বা সঞ্চালক হিসেবে স্বাধীনতা নয়। সেটা হচ্ছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, সব রায় আমরা শুনেছি। সমস্ত বিচারকদের একটা কথা বারে বারে বলতে শুনেছি যে যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা পরিষ্কার করে দিন। এটা হয়েছে না হয়নি? ওই তো একজন আইনজীবী বসে আছে, সেটা তো হয়নি। সেটা করলে তো মামলায় জড়িত ছিলেন। আমি কি 26,000 বলছি অযোগ্যর? আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে সুমন বাবু, আপনি কি মানেন যে মানবিক মুখ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে ইন্টারিম রিলিফ, এই যে পরিবারগুলোকে, সেটাও সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে, দোজ হু আর নট টেন্টেড। আবার একটা কথা বলছি, একটাই ছোট্ট জায়গা, যোগ্য তালিকা মানে কি? যোগ্য মানেই তো দে আর নট টেন্টেড, তাই সেই জন্যই তো যোগ্য। এখন আপনি বলবেন এরা প্রকৃত। আমি এখনো আমার প্রথম বাক্যে যা বলেছি, সমিতা ধন্যবাদ। দেখুন, আপনি এত দুজনকে পছন্দ করি যে এই অনুষ্ঠান আরো আধ ঘন্টা এটা চলতে পারে, কিন্তু বিষয়টা খুব স্পষ্ট, এটা ব্যক্তি স্বাধীনতা বা সঞ্চালকের স্বাধীনতার বিষয় নয়, বিষয়টা হচ্ছে তথ্য। আমি আবার আমার কথা আমার পরের বক্তা ফিরদৌস শামীম, এই মামলার আইনজীবী, তার কাছে যাব। তার আগে খুব স্পষ্ট করে বলা দরকার যে রাজ্য সরকার কিন্তু একটা শব্দে যদি এই যে ভাতার সিদ্ধান্ত, তাতে একটা শব্দ থাকতো যে অযোগ্য যারা স্পেসিফিক্যালি টেন্টেড তাদের আমরা বাদ দিচ্ছি, তাহলে কোনো আদালতে কোনো আইনি ব্যবস্থায় সেটা চ্যালেঞ্জ হতো না, এবং সেটা উল্টো দিকের রায় যাওয়ার তো অন্য ভিন্ন প্রসঙ্গ ওঠে না। কেন? কারণটা খুব স্পষ্ট। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের সেই রায় যেটা খুব স্পষ্ট করে বলছে যে 9 এবং 10 সেখানে ইরেগুলারিটিস কোথায় আছে। আচ্ছা, এখানেও এই সারণীতেই খুব স্পষ্ট করা, ইরেগুলারিটিস মানে কি বোঝাচ্ছে। ওএমআর ইস্যু, র্যাঙ্ক জাম্পিং এবং ইরেগুলারিটিস ধরে
নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে সেটা 8.5%, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেটা 14.47%, এবং মারাত্মক জাম্প হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি। কতটা জাম্প পরের ফিরদৌস নিশ্চয়ই আমাদের বলতে পারবে, যে 38.43% হচ্ছে গ্রুপ সি, এবং গ্রুপ ডির ক্ষেত্রে প্রায় 45%, 44.87%। এবং এই তথ্য অন্য কেউ কোর্টে দেয়নি, না সিবিআই, না কলকাতা পুলিশ, না রাজ্য পুলিশ। এই কোর্টে হলফনামা দিয়ে হাইকোর্টে এই তথ্য দিয়েছে এসএসসি, পশ্চিমবঙ্গ সরকারের এসএসসি, যেটা হুবহু সুপ্রিম কোর্টের যে রায় সেখানে রিফ্লেক্টেড হচ্ছে। একেবারে স্পষ্ট কথায় হাইকোর্ট সুপ্রিম কোর্টের সেই রায়কে আপহেল্ড করেছিল। অর্থাৎ আমার পরের বক্তা ফিরদৌস শামীমের কাছে আমি যাব, যে পরিষ্কার সুপ্রিম কোর্ট যেখানে বলেছিল মাইনে ফেরত দিতে হবে, অর্থাৎ এই যারা এসএসসি মানে সরকারি সংস্থার বিচারে স্পেসিফিক্যালি টেন্টেড, যারা হয় র্যাঙ্ক জাম্পিং করেছে, নয় ওএমআর ইস্যু আমি দেখিয়েছিলাম যে শূন্য পেয়েছে 53 হয়ে যাচ্ছে নাম্বারটা, এইখানে মাইনে ফেরত দেওয়ার কথা যাদের ক্ষেত্রে বলা হয়েছে, প্রশ্নটা খুব পরিষ্কার আদালতের কাছে ছিল, তারা আমার আপনার করের টাকায় কেন ভাতা পাবে? তাদের যদি বাদ দেওয়া হতো, আই রিপিট অ্যান্ড আই স্টিক টু মাই পয়েন্ট, তাহলে কিন্তু আইনের জায়গাটা রাজ্য সরকারের অনেক দৃঢ় থাকতো। সবথেকে বড় কথা, রাজ্য সরকারের মানবিক মুখ নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলতে পারতো না। ফিরদৌস শামীম কি একমত? দেখুন, আমি এর সঙ্গে একটা কথা অ্যাড করে নিই। আপনাদের মনে আছে নিশ্চিতভাবেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটা অ্যাপ্লিকেশন মুভ করলো। তারা অ্যাপ্লিকেশন মুভ করে বলল যে আমাদের রাজ্যে এত সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মী একসঙ্গে স্কুলগুলো থেকে চলে গেলে আমরা শিক্ষা চালাবো কী করে? সেই জন্য 4টে নিয়োগ প্রক্রিয়া, যে 4টে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, সবগুলো নিয়োগ প্রক্রিয়া নিয়েই মামলা করে বললো এদেরকে অন্ততপক্ষে কিছুদিনের জন্য, আমরা পরীক্ষা নেব, কিছুদিনের জন্য স্কুলে যেতে দেওয়ার নির্দেশ দেওয়া হোক। ফিরদৌস, তর্কের খাতিরে তুমি ধরে নাও যে আজকে এই ভাতা যদি বলা হতো যে এই প্রায় 45% আর প্রায় 39%কে আমরা বাইরে রাখছি, যেটা সরকারি সংস্থা এসএসসি বলছে যারা একেবারে যাদের বিরুদ্ধে অভিযুক্ত, যারা টেন্টেড, তাহলে এই ভাতা দেওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে সমীরদাদের যে মানবিকতার দাবি সেটা অনেক স্ট্রং হতো, কিন্তু তারপরেও সেটা টিকতো না, সেটা আমি পরে আসছি। কিন্তু সুপ্রিম কোর্ট কি বললো, আমি যে কথায় ছিলাম, সুপ্রিম কোর্ট কি বললো? সুপ্রিম কোর্ট বললো না, শিক্ষকরা যেতে পারে নবম দশম একাদশ, কিন্তু শিক্ষাকর্মীরা যেতে পারবে না। কেন? ওই যে আপনি পার্সেন্টেজ শোনাচ্ছিলেন না, তার কারণ পার্সেন্টেজটা অনেক বেশি হায়ার, যেটা আইডেন্টিফাই করেছে এসএসসি নিজেই, যেটা আইডেন্টিফাই করেছে সরকার নিজেই, যেটা আইডেন্টিফাই করেছে বোর্ড নিজেই। আচ্ছা, এটা বাতিল কেন হলো? তার কারণ বাতিল হলো এই কারণেই, তার কারণ সরকার, এসএসসি এবং বোর্ড তারা ব্যর্থ হলো কে দাগি নয় এটা আইডেন্টিফাই করতে। ওরা বললো বারবার এভিডেভিট দিয়ে, এসএসসি কলকাতা হাইকোর্টে 4টে এভিডেভিট দিল, আর এভিডেভিট দিয়ে বললো যে আমরা এখনো পর্যন্ত যা আইডেন্টিফাই করেছি দাগি, সেই দাগির সংখ্যাটা হচ্ছে এটা, যেটা আপনি তালিকায় দেখাচ্ছেন। কিন্তু কখনোই বললো না এর বাইরে থাকা প্রতিটি ব্যক্তি একেবারে অদাগী, এই শব্দবন্ধ কখনো ব্যবহার করলো না, কোর্টে বললো না, তারপর সেই দিন আমাদের ইন্টারভিউতে বললো না, কোথাওই তারা বলেনি, বলার সুযোগ নেই। তার কারণ কি বলুন তো? শুধুমাত্র আপনারা একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা ত্রিপুরার কথা শুনলাম বোয়াদার মুখ থেকে। ত্রিপুরায় কি হয়েছিল? ত্রিপুরায় হয়েছিল আইন ভঙ্গ হয়েছিল, নিয়োগের তো নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম ভঙ্গ হলে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়। আমার এই রাজ্যেই আপার প্রাইমারিতে প্রথম বাতিল হয়েছিল এই আমলে, আপার প্রাইমারিতে একটা গোটা মেরিট লিস্ট মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য তিনি বাতিল করেছিলেন। কেন? তার কারণ নিয়োগের যে আইন, সেই আইন মোতাবেক সেই মেরিট লিস্ট তৈরি হয়নি, সেই জন্য গোটা মেরিট লিস্ট বাতিল হয়েছিল। নিয়োগের আইন মেনে যদি আপনি নিয়োগ না করেন তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়। এক্ষেত্রে নিয়োগ হয়ে যাওয়ার পরে কিছু মানুষ টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন, কিন্তু তার বাইরের মানুষ যে একেবারেই টেন্টেড নয়, এটা না হলফ করে না রাজ্য জানিয়েছে, না এসএসসি জানিয়েছে, না বোর্ড জানিয়েছে। এবার বলবেন সিবিআই তো তদন্ত করছে,
সিবিআই কিসের তদন্ত করছে? সিবিআই ক্রিমিনালিটি তদন্ত করছে। ইডি কিসের তদন্ত করছে? ইডি তদন্ত করছে আর্থিক লেনদেন কি রয়েছে সেটার তদন্ত করছে। চাকরি নিয়ে ইডি বা সিবিআই কেউ তদন্ত করেনি, সিবিআই তদন্ত করছে এই চাকরি বিক্রির ক্ষেত্রে, চাকরি এই করাপশনের ক্ষেত্রে কি পরিমাণ ক্রিমিনালিটি রয়েছে সেটা। তর্কের খাতিরে ধরো আরেকটা প্রশ্ন আমি করছি, যে যেটা মাননীয় বিচারপতি বা সওয়ালেও একাধিকবার এসছে, যে ধরা যাক রাজ্য সরকার মানবিক মুখ, তারা সেইটা দেখাতে 31 লক্ষ যারা যত পরীক্ষার্থী ছিল 31 লক্ষকেই ভাতা দিত, সেটাও তো তাহলে মানবিক মুখ দেখানোর আরেকটা অংশ হতো। আমি সবাইকে দিচ্ছি, আমি ডিসক্রিমিনেট করব না। দেখুন এই যে শিশির বিশ্বাস বা সোমনাথ মণ্ডল, এরা কারা? এরা হচ্ছে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী। এরা কি বলছেন? এরা বলছেন যারা আদালতে গেছেন, যাদের হয়ে আমরা মামলা লড়েছি, কিন্তু মামলা তো করেছেন শিশির বিশ্বাস, সোমনাথ মণ্ডল, প্রকাশ মণ্ডলরা, তারা বলছেন আমরা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, আমরা বঞ্চিত হলাম। দেখো আমরা 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, আমরা 9 বছর ধরে বঞ্চিত হয়ে আছি। আমাদেরকে একবার বঞ্চনা করলো সরকার, এসএসসি বোর্ড, চাকরি না দিয়ে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আবার বঞ্চনা করার জন্য সরকার আবার ঘোষণা করলো, সরকার যারা সাদা খাতার মাস্টার, যারা 20 লাখ 25 লাখ টাকা দিয়ে, মানে শিক্ষাকর্মী যারা 20 লাখ 25 লাখ টাকা দিয়ে চাকরি বাজার থেকে কিনলো, তাদেরকে ঘুরপথে চাকরি টাকা দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। আদালত কি নির্দেশ দিয়েছিল? আদালত নির্দেশ দিয়েছে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে। এক, এদের কাছ থেকে 12% সুদে টাকা ফেরত নাও, সেই বন্দোবস্ত কিন্তু এখনো তৈরি হয়নি। এখনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তাদের কাছ থেকে ল্যান্ড রেভিনিউ হিসেবে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত করেননি। শুধু তাই নয়, সিবিআই এর উপর একটা নির্দেশ আছে, প্রয়োজনে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। সিবিআই কি করছে এটাও কিন্তু আদালতে উপযুক্ত সময়ে আমরা নিয়ে যাব। আমি এখানে শুধু যোগ করব, সেটা হচ্ছে যে অর্থাৎ যাদের কাছ থেকে সুপ্রিম কোর্ট টাকা, মানে তারা যা বেতন তুলেছেন বেআইনিভাবে বেতন, এবং বেআইনিভাবে তারা চাকরিটা পেয়েছেন, বেতন ফেরত দেওয়ার নির্দেশ আছে, তারা কি করে আমার আপনার করের টাকায় ভাতা পায়? মূল প্রশ্ন তো এই জায়গায় থাকবেই। তবে আমি এখানে আমার পরের প্রতিবেদনে দেখাবো যে রাজ্য সরকার গ্রুপ সি কর্মীদের জন্য যে 25,000 এবং গ্রুপ ডির ক্ষেত্রে যে মাসিক 30,000 ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেইটা কোর্টে শুধু চ্যালেঞ্জ হয়েছিল তা নয়, 9 জুন রাজ্য সরকারের উদ্দেশ্যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন। পরের প্রতিবেদনে দেখাবো। গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। যে অযোগ্যদের চাকরি গেছে তাদের জন্য কিভাবে রাজ্য সরকার এই প্রকল্প চালু করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশনামায় তিনি বলেছেন, এই ধরনের বিতর্কিত প্রকল্পের মাধ্যমে কলকাতা হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে বলে মনে হচ্ছে। রাজ্যের এই প্রকল্পকে যদি পরে বাতিল করা হয়, তাহলে এখন যাদের আর্থিক সাহায্য দেওয়া হবে সেটা পরে ফেরত দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। কাজ না করে সরকারি কোষাগার থেকে টাকা পাওয়ার অধিকার কারণ নেই, মৌলিক অধিকার তো দূরস্থ। এই বিতর্কিত প্রকল্পের মাধ্যমে রাজ্য কোনো কর্মসংস্থান তৈরি করছে না, কোনো বেকার প্রার্থীকে সরকারি সহায়তা প্রদান করছে না। উল্টে মনে হচ্ছে যে রাজ্য সেই প্রার্থীদের আর্থিক সহায়তা প্রদান করছে যারা দুর্নীতির কারণে চাকরি পেয়েছিল এবং আদালতের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে। যারা রাজ্যের কোনো কাজ করছেন না, বাড়িতে বসে আছেন অথবা অন্য কোথাও নিযুক্ত আছেন, তাদের বিনামূল্যে অর্থ প্রদান করা যায় না। যেভাবে নোটিফিকেশন ছিল সেটা তো খারিজ হওয়ারই কথা। নোটিফিকেশন তো যোগ্য অযোগ্য সবাইকে নিয়ে দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে খারিজ হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। আমরা জানতাম খারিজ হবে। মামলার শুনানিতে গত 9 জুন রাজ্য সরকারের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানতে চান, 20 এবং 25,000 টাকার অঙ্কটা কিসের ভিত্তিতে নির্ধারণ করলে? কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? অতীতে কোন কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল? উত্তরে অ্যাডভোকেট জেনারেল বলেন, একাধিকবার দেওয়া হয়েছে, পুজোর সময় বা অন্যান্য ঘটনায়। বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়। বিচারপতি জানতে চান, যারা এই টাকা পাবেন, প্রতিদানে রাজ্য তাদের থেকে কি পাবে? তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন? এত সংখ্যক ব্যক্তি ঘরে বসে বসে সাধারণ মানুষের টাকা পাবেন? বেকারদের জন্য কি রাজ্য এই ধরনের কোনো প্রকল্প চালু করেছে বা চালু করার কথা ভাবছে? এরপরে শুক্রবার ভাতার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি। আইনি লড়াইয়ের একটা ব্যবস্থা হচ্ছে, কিন্তু পাশাপাশি এক পরিবারগুলো চাকরি আচমকা চলে যাওয়া কি যন্ত্রণা,
মানবিক দিক থেকে মুখ্যমন্ত্রী তার একটা অন্তর্বর্তীকালীন রিলিফের ব্যবস্থা করেছিলেন, এরা সেটা আটকাতে যাচ্ছে। এটা তো মানবিকতার প্রশ্ন। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুটকে, চাকরি বিক্রিকে, খোলা বাজারকে বাঁচিয়ে রাখবার জন্য, তৃণমূলের চুরিকে চাপা দেওয়ার জন্য আজকে এসব ভাতা এসবের ব্যবস্থা করা হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই প্রথমেই তো বলা হচ্ছিল যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ জানানো হয়েছে। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে কি ডিভিশন বেঞ্চে যাবে রাজ্য সরকার? সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও অনিচ্ছিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা বিজেপির মুখপাত্র রাজস্বী লাহিড়ী। আমি ঠিক উল্টো দিক থেকে আসবো, যে এটা তৃণমূলের পক্ষে আইডিয়াল সিচুয়েশন, উইন উইন সিচুয়েশন। কেন এত বড় কথাটা বলছি? এক হচ্ছে যে দেখুন, অবশ্যই তৃণমূল বলবে যে সরকার অত্যন্ত মানবিক, সেই জন্য যারা চাকরিহারা তাদের গ্রুপ সির জন্য মাসে 25,000 এবং গ্রুপ ডির জন্য মাসিক 20,000 টাকা আমরা ভাতা দিয়েছিলাম। বিজেপি এবং সিপিএম মামলা করে ভাতা আটকে দিল। আজকে ইতিমধ্যেই মুখপাত্ররা বলতে শুরু করেছেন এদের চিহ্নিত করুন, এদের চিনে রাখুন। এবং দুই, আমরা প্রত্যেকে জানি যে রাজ্য সরকার বহু রাজ্যের মতো অত্যন্ত আর্থিক অবস্থা বেশ টালমাটাল, এবং ধরুন বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের আদেশ, শোনা যাচ্ছে যে মার্কেট বরোয়িংয়ের দিকে রাজ্য যাবে কিনা আমি জানি না। সামাজিক প্রকল্প একাধিক চালিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। যে সামাজিক প্রকল্প একটা চাপ সবসময় থাকে যে 2026-এর ভোটের আগে সেই সামাজিক প্রকল্পগুলোর বরাদ্দ আরেকটু বাড়ানো, সব মিলিয়ে এই টাকার অত্যন্ত আর্থিক দিক থেকে চাপাচাপির অবস্থার মধ্যে এই রকম আমি যদি যোগ্য অযোগ্য দুপক্ষকে নিয়ে একটা ভাতা দিই এবং সেটা কোর্টে আটকে যায়, তাহলে আমার টাকাটাও দিতে হলো না। অর্থাৎ একদিকে আর্থিক চাপটা আমার বাড়লো না, অথচ আমি খুব স্পষ্ট করে, যেটা একেবারে সকাল থেকেই এই রায়ের পর তৃণমূল বলছে যে একেবারে আইডিয়াল সিচুয়েশান, যে আমরা তো দিতে চেয়েছিলাম, আমরা মানবিক মুখ, তা সত্ত্বেও অন্য বিরোধীরা মামলা করে এই টাকাটা আটকে দিল। দেখি রাজস্বীর কী উত্তর হয়। সুমনদা, শুভ সন্ধ্যা সকল দর্শককে। আজ 20শে জুন, আজ পশ্চিমবঙ্গের জন্মদিন। বড্ড আয়রনি যে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, স্যার যদুনাথ সরকার, যারা পশ্চিমবঙ্গের জন্মের জন্য আজকে লড়াইটা দিয়েছিলেন, আজকে তাদের সেই পশ্চিমবঙ্গে ভয়ের বড় ভয়ঙ্কর, মানে অক্ষরের বড় আজকে প্রভাব, ভাতা, ভাঁওতা এবং ভণ্ডামি। তো এই ভাতার, ভাঁওতা এবং তার সঙ্গে ভণ্ডামি যুক্ত হয়ে যে ঘুলিয়ে দেওয়ার যে ব্যবস্থাটা হচ্ছে, যে ঘুলিয়ে জলটা খাওয়া হচ্ছে, 23 লক্ষ পরীক্ষা, বিরোধীদের ওপর যে আরেকটা ভয় রাজ্যের মানুষ রাখতে মানে চাইছেন, বা তাদের সেই আরেকটা মানে ভরসাটা কি বিরোধীরা যোগাতে পারছে? ভরসা বিরোধীরাই যোগাচ্ছে, বিরোধীরা যোগাচ্ছে বলেই আজকে এই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইটা হচ্ছে। যেখানে দাঁড়িয়ে 23 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, 25,000 বলছে তোমরা আরেকটা ভয়ের দিকে যাচ্ছ, গোটা ব্যাপারটাকে ভেস্তে দিতে চাইছো। না, তৃণমূলের দুর্নীতি করার এন্টায়ার যে পরিকল্পনা, সেটাকে অবশ্যই বিরোধীরা ভেস্তে দিতে চাইছেন, এবং সেটা ভেস্তে দেওয়ার সব রকম ব্যবস্থা করা হয়েছে। কারণ যে পাঁচের ঘরের নামতা বলতে পারে না, নিজের নাম সই করতে পারে না, সেরকম শিক্ষক যখন পশ্চিমবঙ্গের বাঙালি ছেলেমেয়েদেরকে শেখানোর দায়িত্ব এটা তৃণমূল দিচ্ছে তাদেরকে, সেই চক্রান্তকে ভেস্তে অবশ্যই আমরা দেব। আনুমানিক কিন্তু যখন তৃণমূল বলবে যে যাদের চাকরি চলে গেল তাদের প্রত্যেকের ঘরে যাতে উনুনটা জ্বলে, রান্নাটা তৈরি হয়, আমরা ভাতা দিতে চেয়েছিলাম, বিরোধীরা দিতে দিল না। করের টাকায় ভাতা দেওয়া, তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন নেতার গার্লফ্রেন্ডের খাটের তলার থেকে 52 কোটি, কারুর 17 কোটি যে অনন্ত প্রাসাদোপম বাড়ি, এগুলোকে বিক্রি করে ভাতা দিক তৃণমূল কংগ্রেস, কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণ মানুষের যে করের টাকা, আজকে এখানে ত্রিপুরার প্রসঙ্গ উঠে এলো, এবং পুরো ব্যাপারটা যেরকম তৃণমূলের মুখপাত্র গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যে 23 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, তার মধ্যে থেকে আনুমানিক 25,000 নাম বেরোয়, তার মধ্যে থেকে 8,000 জন আইডেন্টিফাইড অযোগ্য বলা হচ্ছে, আসলে তারা অবৈধ, যারা ওই সাদা খাতা জমা দিয়ে 20 লাখ, 25 লাখ, 5 লাখ, 10 লাখে চাকরিটি পেয়েছে। এবার বাকি পড়ে থাকলো 17,000। এই 17,000কে না বুয়াদাদের সরকার, না বুয়াদাদের পরিচালিত এসএসসি, তারা কেউ বললেন না যে এই 17,000 এরা হচ্ছে যোগ্য, বা এই 17,000-এর মধ্যে 7,000 হচ্ছে আরো অযোগ্য, কিন্তু বাকি 10,000 হচ্ছে যোগ্য, যেটা বুয়াদা ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। যাই হোক,
তৃণমূল কংগ্রেসের দুর্নীতির একটা প্যাটার্ন আছে, যখনই দুর্নীতি বা কোনো কিছু ধরা পড়ে, কেউ ধরা পড়ে, হয় তাকে কিছু অর্থ আর না হলে পরে তাকে জেলে ঢুকিয়ে তার মুখ বন্ধ করে দাও। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছেন কুণাল ঘোষ, যিনি নিজে বলেছেন, যা সে আকুল ক্রন্দন আকুতি মিনতি গোটা পশ্চিমবঙ্গ দেখেছে, তাকে বলতে দেওয়া হয়নি। তো এই মুখ বন্ধ আর না হলে টাকা দাও, তার বদলে নিজের সরকারকে কোনো ক্রমে বাঁচাও। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, তার সরকারে থাকার অধিকার নেই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএটাকে আটকে রেখেছেন? আজকে যখন ত্রিপুরার কথা হচ্ছে যে বামেদের আমলে দুর্নীতি হয়েছিল, হ্যাঁ হয়েছিল, কিন্তু কোনো কোর্ট, বলতে বাধ্য হচ্ছি, কোনো কোর্টকে এ ধরনের রায় দিতে হয়নি, কোনো কোর্টকে কখনো এরকম বলতে হয়নি। সেই দুর্নীতির 10,000 শিক্ষকের মধ্যে কিন্তু 5,000 নন টিচিং স্টাফে ত্রিপুরায় অলরেডি অ্যাকোমোডেটেড হয়ে গেছেন, এবং বাকি যারা আছেন তারা রাজি হয়েছেন পরীক্ষা দিয়ে, পরবর্তীকালে পরীক্ষা দিয়ে আবার যদি চাকরি পাওয়া যায়। কিন্তু সেই আন্দোলনরত শিক্ষকরা ত্রিপুরায় পুলিশের লাঠির বাড়িও খেয়েছে। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদনে একেবারে স্পষ্ট করে যারা চাকরি হারালো তারা কি বলছে। এই যে আজকে কোর্টের যে ভাতাটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হলো, তাই নিয়ে তাদের কি মত দেখাবো। যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করে যোগ্যদের জন্যই ব্যবস্থা করতে পারতো, তাহলে হয়তো কোর্ট ভেবে দেখতে পারতো। আবার সেই নিয়োগ দুর্নীতির মামলা, আবার আদালতে রাজ্য সরকারের ধাক্কা। দুর্নীতির মামলায় গ্রুপ সি গ্রুপ টি কর্মীদের সবার চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তারপরও রাজ্য সরকার যোগ্য অযোগ্য না বেছে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ টি কর্মীদের সরকারি কোষাগার থেকে মাসিক 20,000 ও 25,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার সেই নির্দেশ আপাতত স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, নির্দেশনামায় বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট বলেছেন, যখন দেশের সর্বোচ্চ আদালত কোনো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে জানায়, তখন সেই দুর্নীতির কারণে যারা সুবিধা পেয়েছে তাদের সরকারি কোষাগার থেকে কোনো সাহায্য করা উচিত নয়। নির্দিষ্ট একটি গোষ্ঠীকে আর্থিক সুবিধা দেওয়া বৈষম্যমূলক বলেই মনে হয়। জনকল্যাণমূলক কাজের জন্য আইন প্রণয়ন করার ক্ষমতা অবশ্যই রাজ্যের আছে, কিন্তু সেটার জন্য নির্দিষ্ট কাউকে বেছে নেওয়ার নীতি গ্রহণ করা যায় না। যখন দুপক্ষই ক্ষুধার্ত থাকে, তখন রাজ্য নির্দিষ্ট একটি গোষ্ঠীকে খাদ্য সরবরাহ করে বাকিদের ক্ষুধার্ত অবস্থায় ছেড়ে দিতে পারে না। ফলে এই অবস্থায় একই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বঞ্চিত চাকরি প্রার্থীরা কেন আদালতের দ্বারস্থ হতে পারবেন না? সরকার নিজের অপদার্থতা ঢাকার জন্য সে কিন্তু আজকে এই ভাতার সিস্টেমটা চালু করতে চেয়েছিল, কিন্তু সেখানেও এমন গোলমাল করে দিল যে সেটাও কিন্তু মানে আপাত দৃষ্টিতে সেটাও বন্ধ হয়ে গেল। সুপ্রিম কোর্টের রায় অযোগ্যদের পাশাপাশি যোগ্য শিক্ষকদেরও চাকরি চলে যাবার পর থেকে বারবার অভিযোগ উঠেছে রাজ্য সরকার অযোগ্যদের পাশে দাঁড়াতে বেশি তৎপর। একই অভিযোগ উঠেছে অশিক্ষক কর্মীদের ক্ষেত্রেও, আর তাই হাইকোর্ট ভাতার উপর স্থগিতাদেশ দেওয়ার পর থেকে সেই অভিযোগ আরও জোরালো হয়েছে। যদি ভাতা দিতেই হয় তাহলে 31 লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয়, ভাতা দিলে প্রত্যেককে দাও, না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো, এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য, সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে। আদালত আগেই স্পষ্ট করে জানিয়েছিল, গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগেই সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে, তাই তাদের স্কুলে ফেরার কোনো সুযোগ দেওয়া হয়নি। যোগ্য অযোগ্যের তালিকা দিলে সব যোগ্যদের চাকরি বেঁচে যেত, তেমনি শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও যারা যোগ্য আর যারা অযোগ্য তাদের বাছাই না করে সবাইকে একবারে মিলিয়ে খিচুড়ির মতো একটা ভাতা দেওয়ার কারণে হাইকোর্টে এই অবস্থা। এবং আমাদের যে চাকরি চলে যাওয়া, মূলত যোগ্য চাকরি চলে যাওয়া, এর মূল কারণ হচ্ছে এটাই। মুষ্টিমেয় কজন 3,000, 4,000, 5,000 লোক যাদের কাছ থেকে কেউ না কেউ পয়সা খেয়েছে, নাহলে পয়সার পাহাড় তো দেখতাম না আমরা। সেই কয়েক হাজারকে বাঁচাবার জন্যে তারা বাকি 23,000, 22,000 লোকের সর্বনাশ করে দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে তারা তাদের সুযোগ নষ্ট করে দিচ্ছে। প্রথমে পুরো প্যানেল বাতিল, আর এবার ভাতায় স্থগিতাদেশ। নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের রাজ্য সরকার বারবার ধাক্কা খেয়েই চলেছে। সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, লালবাজার লকআপ থেকে সরাসরি স্টুডিওতে আসার জন্য যদি কোনো সময় ভাতা পাওয়া যেত তাহলে আমার পরবর্তী বক্তা সময় ভাতা পেত, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা আমরা চালু করছি না। জোকস অ্যাপার্ট, আমার পরের বক্তা সরাসরি লালবাজার লকআপ থেকেই আসছে।
কৌস্তব চট্টোপাধ্যায়। কিন্তু তার আগে আমি আপনাদের বলবো দুটো তারিখ একটু পাশাপাশি রাখুন। একটা হচ্ছে 9ই জুন আর একটা হচ্ছে 20শে জুন। 9ই জুন এই মামলায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা একের পর এক প্রশ্ন তোলেন। এক, যারা এই টাকা পাবে তারা রাজ্য থেকে কি প্রতিদান পাবে? 2, তারা ঘরে বসে থাকবে আর টাকা পাবে? 3, বেকারদের জন্য রাজ্য কি এই ধরনের অন্য কোনো প্রকল্প চালু করেছে? আজকে তার এই 19 পাতার রায়ে একেবারে স্পষ্ট নিজেই এর জবাব দিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি। তিনি লিখছেন, এটা মানে ভাতা পাওয়াটা মৌলিক অধিকার হওয়া তো দূরস্থ, কাজ না করে সরকারি কোষাগার থেকে টাকা পাওয়ার অধিকার কারণ নেই। কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে যাব, কিন্তু যাব একটা অভিযোগ নিয়ে যে রাজ্য সরকার একটা মানবিক মুখ দেখাচ্ছিল এবং যাদের চাকরি গেছে, যারা চাকরিহারা, তাদের ঘরে উনুন জ্বালানোর ব্যবস্থা করছিল, মামলা করে তোমরা সেটা বন্ধ করে দিলে। সুমনদা, তোমার কথারই উত্তর দিই। আমার একটু আসতে দেরি হলো কারণ লালবাজারে ঢুকিয়ে দিয়েছিল। এখানে তো দুর্নীতি যারা করে তারা বাইরে থাকে, প্রকাশ্যে থাকে, আর যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তাদেরকে জেলে ঢোকানো হয়। যাই হোক, এরকম হবে, আগে অতীতেও হয়েছে। সুমনদা, তোমার কথাই বলি, তৃণমূলের কথা বলছি না, কুণালবাবুর কথা বলছি না, বুয়াদার কথা বলছি না। তুমি বলে না মানবিক মুখ, সুমনদা একটু কাটটা যুক্ত করে নাও, কাট মানবিক মুখ। রাজ্য সরকার এখন, তৃণমূলের সরকার এখন কাট মানবিক মুখ, সবটা কাট খেয়েছেন। বলেছিলেন তো ওই যে কালীঘাটের কাকু, ওই যে ফকিরপাড়ায় থাকে, বেহালার ফকিরপাড়ায়, বলেছিল আমার মনিব অবধি পৌঁছতে পারবে না। দেখুন এখনও সিবিআই ওর মনিব অবধি পৌঁছতে পারেনি। আমি বলছি কথাটা এটা না সুমনদার, কথাটা হচ্ছে চোর পার্থ চ্যাটার্জি একা নয়, চুরি হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এই মমতা ব্যানার্জি সুপার নিউমরিক পোস্ট মন্ত্রিসভায় চালু করতে গিয়েছিল। কেন করতে গিয়েছিল? কারণ বৈধ করে দেওয়ার জন্য। আমরা জানি সুপ্রিম কোর্ট বলেছে কারা টেন্টেড, কারা অযোগ্য, কারা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি, তাদেরকেও টাকা দিতে হবে 25,000 30,000। মমতা ব্যানার্জি সব জানতেন, আর মমতা ব্যানার্জি এটাও জানতেন যে হাইকোর্ট এটা বাতিল করে দেবে। মমতা ব্যানার্জি এটা জানতেন, ভালো মতো জানতেন। তৃণমূলের সুপ্রিমো জানতেন উনি রাজনীতি করবেন, নোংরা রাজনীতি করবেন, উনি কাটমানবিক বুক সাজবেন, উনি কাটমানি খেয়েছেন। সেটা ঢাকা দিতে গিয়ে আমি তো সবার জন্য যাওয়ার চেষ্টা করেছিলাম, বিরোধীরা আটকে দিয়েছে। উনি ভালো করে জানতেন যে এ ধরনের অবৈধ কাজ আজকের সময় দাঁড়িয়ে হাইকোর্ট এটাকে বাতিল করে দেবে, এবং জেনে শুনেই উনি 25,000 30,000 টাকার ধোকা দিয়েছিলেন। উনি তো বলেছিলেন আমি কলকাতায় থাকলে 3 সেকেন্ডে আটকে দিতাম। উনি মেদিনীপুরে ছিলেন, বলেছিলেন কলকাতায় থাকলে চাটান করে আটকে দিতাম, ফট করে আটকে দিতাম, দুম করে আটকে দিতাম, 3 সেকেন্ডে আটকে দিতাম। এই তো ওর মুখের ভাষা। তৃণমূল কংগ্রেসের নেতাদের নেতৃত্বে এই দুর্নীতি হয়েছে। আমি আবার বলছি, আমি বলছি টেন্টেডদের ভাতা না দিয়ে যারা নেতারা যা নিয়েছেন সেটা ফেরত দিন না। তৃণমূলের নেতারা যা নিয়েছেন মাল করি, সেসবগুলো ফেরত দিয়ে দিন, সেটা দিয়ে ফেরত দিন। সরকারের আমার সুমন, আমার তোমার ট্যাক্সের টাকায় কেন, জনগণের ট্যাক্সের টাকায় কেন? আমি ছোটবেলা পড়েছিলাম হরেক রকম বা, বুঝতে পারতাম না, মা বলেছিল হরেক রকম বা, জিও বারুদের কারখানা সব ছিল। তো এখন হচ্ছে হরেক রকম চুরি ও বাটপাড়ির ফর্মুলা, হরেক রকম চুরি ও বাটপাড়ির ফর্মুলা। আমি তো জানি এই যে কোর্টে যারা গেছে শামীমদা, ওদের জিজ্ঞেস করবেন এরকম দুর্নীতি হয়েছে। দুর্নীতি কিরকম বলে দিয়েছে, তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের বলে দিয়েছে দিল্লি ভারতবর্ষের ক্যাপিটাল না, দিল্লিতে টিক মারা যাবে না, টিক মারতে হবে পাটলিপুত্রে। যারা তৃণমূলের নেতাদের মাল দিয়েছেন, টাকা দিয়েছেন, তারা পাটলিপুত্রতে গিয়ে টিক মেরেছে। শামীমদা বলুক, এরকম ধরনের দুর্নীতি হয়েছে। মানে তৃণমূলের নেতারা যারা টাকা নিয়েছেন তারা ঘোষণা করে দিয়েছেন যে পাটলিপুত্র টিক মারলে তবে ওএমআরসিতে +1 সুপ্রিম কোর্টের রায়, আদালতের রায় ছিল, হাইকোর্ট প্রথমে 17 রকমের দুর্নীতি বিচারপতিরা দেখিয়ে দিয়েছিলেন যে 17 রকমের দুর্নীতি হয়েছে। মমতা ব্যানার্জি জানেন তো এই দুর্নীতি তো মমতার নেতৃত্বে হয়েছেন। আমি বলছি আচ্ছা, যদি ভাতা দিতে হয় তাহলে 31 লক্ষ পরীক্ষার্থীকে দেবো না কেন? যদি ভাতা দিতে হয়, আচ্ছা যারা 7 বছর 8 বছর ধরে রাস্তায় বসে থাকলেন, তৃণমূল নেতাদের কাটমানবিক মুখ দেখতে পেলাম না, তৃণমূল নেতাদের মানবিক মুখ তখন দেখতে পেলাম না, যখন রাস্তায় এই ছেলেমেয়েগুলো বসে থাকলেন বাচ্চাদের নিয়ে, প্রসব যন্ত্রণা, মনে আছে তো সুমনদা? হাইকোর্টের পারমিশন নিতে হয়েছিল, বারবার মেরে তুলে দিচ্ছিল। হাইকোর্ট বললো না, ওদের বসতে দিতে হবে, ওদের অধিকার আছে, ওরা চাকরি প্রার্থী, ওরা যোগ্য, ওদের চাকরি না হয়ে তৃণমূল নেতাদের যারা টাকা দিয়েছেন তাদের চাকরি হয়েছে, তাহলে তাদের ভাতা নয় কেন? মমতা জানতো, আমি আবার বলছি, মমতা জানতো এটা বাতিল হয়ে যাবে। মমতা জেনে শুনে এই কাজ করেছে মানবিক সাজার জন্য। বাংলার মানুষ জেনেছে ও মানবিক মুখ নয়, ও কাট মানবিক মুখ। মমতা হচ্ছে কাটমানির সরকার। বেশ, সমীর চক্রবর্তী একটা অসত্য তথ্য বলছে, অনেক কিছুই অসত্য বলছেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। যেটা বললেন না যে মানবিক অমানবিক নিয়ে শেষ দিকে এসে রাস্তা যখন অবরোধ করেছে, ওই কোর্টই বলেছে, কোর্টের বিচারপতি, যে রাস্তা অবরোধ করা যাবে না, সেন্ট্রাল পার্কে গিয়ে বসো, সল্ট লেকের। সুতরাং আমি সেটা কৌস্তব বাবুকে মনে করিয়ে দিচ্ছি। সঠিক বলছেন, তার সঙ্গে সমীরদা
ওদের বায়ো টয়লেট ইত্যাদি ব্যবস্থা, সেই সব কথা করে দিতে হবে এবং সেটা বিধাননগর কর্পোরেশন কারণ আমি ওই মামলা বলছি, দেখুন এই যারা মামলা করেছে না তারা এখনো বসে আছে। তারা কোথায় বসে আছে বলুন তো? তারা ওই গান্ধী মূর্তির পাদদেশে। তারা ছিল বঞ্চিত চাকরি প্রার্থী, তারা এখনো বসে থাকছে। তার কারণ কি? তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন, আবার বঞ্চিত হয়েছে সরকারের দ্বারা, এতদিন ধরে বঞ্চিত হয়ে আছেন। আর আপনি যে কথা বলছেন তারা হচ্ছে চাকরিজীবী, এরা হচ্ছে চাকরি প্রার্থী, বঞ্চিত চাকরি প্রার্থী। তাদের নিয়ে একটা জায়গা আমি একমত, সেটা হচ্ছে এই তদন্তে এজেন্সির কি ভূমিকা এবং তারা কেন অগ্রণী ভূমিকা নিয়ে কেন যোগ্য হ্যাঁ সবাই একমত, যোগ্য অযোগ্য ভাগ করলো না সেই বিষয়ে তো আছে, অবশ্যই সেই প্রশ্ন সমানভাবে তুলতে হবে। আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম, আমি 43 নম্বর পয়েন্টটা একটু পড়ে শোনাই। আজকের এই রায়ে 14 নম্বর পাতায় আছে, once the highest court of the land, মানে সুপ্রিম কোর্টের কথা বলা হচ্ছে, has decided the issue on illegal appointment conclusively and opined that the appointments were result of fraud, একেবারে সুপ্রিম কোর্টকে কোর্ট করে বলা হচ্ছে, no person who was the beneficiary of the fraudulent act of the statutory authority ought to be provided any support, that too from the public exchequer। আমি খুব পরিষ্কার বলছি, এই 43 নম্বর পয়েন্টে বোধহয় গোটা রায়ের জিসটা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানে স্ট্যাটুটারি অথরিটির এই ধরনের প্রতারণামূলক ব্যবস্থা থেকে যিনি বেনিফিশিয়ারি হয়েছেন, যিনি জালিয়াতি করে লাভ তুলেছেন, একেবারে স্পষ্ট সুপ্রিম কোর্ট যেখানে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট কনক্লুসিভলি বলে দিয়েছেন যে এইটা হবে, সেখান থেকে তাকে কোনো ধরনের সাপোর্ট, বিশেষ করে পাবলিক এক্সচেকার থেকে, সেটা দেয়া অনুচিত। একেবারে স্পষ্ট ভাষায় কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ না রেখে মাননীয় বিচারপতি লিখে দিয়েছেন। ডক্টর ইসলাম, দেখুন, আমাদের একজন প্যানেলিস্ট মানবিক মুখের কথা বলার আগে আপনারা একজন মুখপাত্রের বক্তব্য দেখালেন, সেখানেও বললেন মুখ্যমন্ত্রীর মানবিক মুখ। আপনারা কিন্তু তার একটা ইন্টারভিউ দেখিয়েছিলেন, সেখানে তিনি খুব পরিষ্কারভাবে বলছিলেন যে নির্বাচনের আগে পার্টির কাছে এটা খবর ছিল, দল জানতো যে এরকম টাকা নিয়ে চাকরি বিক্রি করা হচ্ছে। দেখুন, এটা আমি বলছি না, তো আমি যেটা বলতে চাচ্ছি এখানে, এটা মানবিক মুখ না হলে মমতা ব্যানার্জির নেতৃত্বে পার্থ চ্যাটার্জি এবং তার অধীনের লোকদের দিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য, অন্তত কম যোগ্য লোকদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে চাকরি বিক্রি করতেন না। যখন করেছেন তখন নিশ্চয়ই তিনি মানবিক। আচ্ছা, এরপরে আসুন, যদি ঘুষ না খেতেন তাহলে হাইকোর্টে মামলা হতো না। ঘুষ খাওয়ার পর হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট বললেন যে ঠিক আছে। আপনারা এখন বলুন যে বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের নামগুলো বলুন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে সিবিআই হাইকোর্টের অর্ডারই তদন্ত করে কিছু লোককে অবৈধভাবে চাকরি পেয়েছেন এটা চিহ্নিত করেছিলেন, তাদের তালিকাও দিয়েছিলেন। এরপরে সিবিআই যে তালিকা দিয়েছিলেন, এসএসসি বা রাজ্য সরকারের কোনো সংস্থা এটা বলতে পারেননি যে এরা বৈধভাবে চাকরি পেয়েছে। কোর্ট তখন জিজ্ঞেস করেছিল যে সিবিআই যাদের চিহ্নিত করেছে তাদের বাইরে যারা আছে তারা কি সকলেই বৈধভাবে চাকরি পেয়েছে? আপনারা এসএসসির বর্তমান চেয়ারম্যানের বক্তব্য দেখিয়েছেন যে সেটা বলা সম্ভব নয়। দেখুন, যদি মানবিক মুখ হতেন, এসএসসি সিলেকশন করেছে, রাজ্য সরকারের অন্য সংস্থাগুলো যেমন বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন,
তারা বলতে পারবেন না যে কাদের কাছ থেকে টাকা নিয়ে তারা চাকরি বিক্রি করেছেন আর কারা বৈধভাবে চাকরি পেয়েছেন? এটা কেন দেয়া হলো না? যদি দেয়া হতো তাহলে যাদের সিবিআই চিহ্নিত করেছেন তাদের অর্ডার কী হয়েছে যে সুদ সমেত বেতন ফেরত দিতে হবে এবং তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তালিকা যদি দিয়ে দিতেন তাহলে তাদের ও একই অর্ডার হতো এবং তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেন না। যেহেতু তালিকা দেয়া হয়নি, সিবিআই যাদের চিহ্নিত করেননি তাদের আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হবে এবং যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারাই চাকরি পাবে। কিন্তু ভাবুন নজরুলদা, যিনি যাকে টাকা তাকে বেতন ফেরত দিতে হবে, তার কারণ তিনি বেআইনিভাবে চাকরি কিনে চাকরি পেয়েছেন, তিনিও আবার আমার আপনার করের টাকায় ভাতা পেতেন যদি আজকে কোর্টে এটা অন্তর্বর্তী স্থগিতাদেশ না হতো। ওই কথাটা আমি বলছি যে আপনারা বলছেন যে এই যে ভাতার টাকাটা দিতে হবে না, শুধু এইটা সুবিধা না, দেখুন যদি তখন তালিকা দিতেন বা এখনও যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন এবং গ্রুপ সি ডিতে তাদের পার্সেন্টেজ অনেক বেশি, একদম আপনারাই বললেন 45% যারা টাকা দিয়েছিলেন, কুন্তল ঘোষের বক্তব্য আপনাদের মনে নাই যে আমি তো 10% রাখতাম, বাকি উপরে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই কুন্তল ঘোষদের যখন এই গাছে বেঁধে মাস শুরু করতো যে আমার টাকাটা ফেরত দাও, চাকরিটা আমার গিয়েছে, সেই যে চাপটা ওই 90% যাদের কাছে এসেছিল তাদের উপর পড়তো কি না? আপনারা এই পয়েন্টটা দেখছেন না। এই জন্যে তালিকাও দেয়া হয়নি, এই জন্যই ভাতা চালু করা হয়েছিল এবং হাইকোর্ট এই জন্যই বাতিল করেছে যে যাদেরকে টাকা নিয়ে আপনি চাকরি বিক্রি করেছেন তাদের সুপ্রিম কোর্টের রায় চাকরি গিয়েছে, আবার তাকে আপনি ভাতা দিতে চাইছেন। আমি এর উত্তর রাহুল চক্রবর্তীর কাছ থেকে নেব, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাতে চাইব সেটা হচ্ছে যে তৃণমূলের বক্তব্য আজকের এই রায়ের পরও একেবারে পরিষ্কার। ইনফ্যাক্ট বিচার বিভাগের একাংশকে একেবারে নিশানা করেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন কোন চেয়ার থেকে কি নির্দেশ আসবে এবং বিজেপি বা সিপিএম মিষ্টি বিলি করবে সেটা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে কোর্টটা। এটা দুর্ভাগ্যজনক। পরের প্রতিবেদন। কোন চেয়ার থেকে কি অর্ডার আসবে আর বিজেপি বা সিপিএম মিষ্টিবিলি করবে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে কোর্টটা। এইটা আনফরচুনেট। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সরকারি নির্দেশিকায় শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এরপরই ফের একবার বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করলেন কুণাল ঘোষ। অমৃতা সিনহা মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন, দেখুন কোর্টের কোনো বিষয়ে বা কোর্টকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। অমৃতা সিনহার রায়কে নিয়ে এই ধরনের কোনো মন্তব্য বা মূল্যায়ন করব না। তবে কোর্টের কিছু কিছু চেয়ার তো প্রেডিক্টেবল। কোন লয়াররা কোন চেয়ারকে প্রেফার করে আর কোন চেয়ার থেকে কি অর্ডার আসবে আর বিজেপি বা সিপিএম মিষ্টিবিলি করবে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে কোর্টটা। এইটা আনফরচুনেট। কুণাল ঘোষের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে আইনজীবীদের একাংশ। প্রেডিক্টেবল তো এটাই যে ওনারা জানতেন ভালো করে যে এই ভাতা যে কোনো ভারতবর্ষের যে কোনো কোর্টে গেলেই এটা স্টে হয়ে যাবে, কারণ এই সিদ্ধান্তের না কোনো আইনি ভিত্তি আছে, না এই সিদ্ধান্তের কোনো আইনি আপনার কোনো লজিক্যাল কোনো জায়গা রয়েছে। প্রেডিক্টেবল এই সেন্সেই যে এটা যে স্টে হবে এটা ওনারা খুব ভালো করেই জানতেন। এই পুরো জিনিসটাই হচ্ছে একটা নাটক। এই আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। যখন রায় তার মনোমতো হবে তখন বিচারপতিরা ভালো, আর রায় যদি মনোমতো না হয় তাহলে বিচারপতিরা খারাপ। এটা খুবই দুর্ভাগ্যজনক। কুণাল ঘোষের মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি ও সিপিএম। বিচারপতিকে পছন্দ হয়নি, অতএব তার বিরুদ্ধে কোর্টে এসে বিক্ষোভ করা। বিচারপতির রায় পছন্দ হয়নি, ওদের পছন্দ মতো রায় হয়নি, তার বাড়িতে গিয়ে পোস্টার লাগানো, চূড়ান্ত অসভ্যতা করেছে সব। এখন বলছে প্রেডিক্টেবল চেয়ারে কে বসে আছেন সেই বুঝে নিয়ে কোর্ট ইত্যাদি ইত্যাদি, চূড়ান্ত ভাবে জুডিশিয়ারিকে অসম্মান করা তার সামিল। এর আগেও তৃণমূল কংগ্রেস কলকাতার এক মহামান্য বিচারপতির পরিবারকে নিয়ে কথা বলেছেন, তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন, বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার মেরেছে, তাকে ম্যানহ্যান্ডেল করেছে। তো স্বাভাবিকভাবেই একটা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দল, একটা ফ্যাসিস্ট দল, তো তারা বিচার ব্যবস্থাকেও আক্রমণ করবে। গণতন্ত্রের 4টি স্তম্ভ কোনোটাই তৃণমূলের রাজ্যে অক্ষত নয়। দিন কয়েক আগে ওবিসি মামলার ক্ষেত্রে নাম করে বিচারপতি রাজাশেখর মান্থাকে আক্রমণ করেন কুণাল ঘোষ।
কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সমিতাকে ধন্যবাদ। যখন এই প্রতিবেদন চলছে, সমিতা সঠিকভাবেই বিচারপতি লালা বাংলা থেকে পালা বিমান বসুর সেই মন্তব্য মনে করিয়ে দিয়েছেন। আপনাদের মনে থাকবে দিনের পর দিন টেলিভিশনে তার প্রতিবাদ হয়েছে, সংবাদপত্রে লেখালেখি হয়েছে এবং বিমান বসু আদালতে হাজিরা দিতে হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে। ঠিক যেমন আমরা বারবার বলেছি যে বিচারপতিদের রায়ের সমালোচনা ভারতের বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক অত্যন্ত শক্তিশালী কাঠামো প্রত্যেক নাগরিককে, আমার আপনাকে সবাইকে সে অধিকার দেয়। যেটা দেয় না সেটা হচ্ছে বিচারপতিদের ব্যক্তি আক্রমণ। বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কিন্তু কখনো মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, কখনো মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে আক্রমণ করার অভিযোগ উঠেছে। একেবারে স্পষ্ট ব্যক্তি আক্রমণ। শুভেন্দু অধিকারী বেপরোয়াভাবে পুলিশকে আক্রমণ করছে, পুলিশকে মানছে না, আইন শৃঙ্খলাটা পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে এবং কালকেও সেই মানসিকতা দেখা গেছে এবং এর জন্য দায়ী ওয়ান অ্যান্ড অনলি জাস্টিস রাজাশেখর মান্থা। আই রিপিট, এর জন্য রেসপন্সিবল ওয়ান অ্যান্ড অনলি জাস্টিস রাজাশেখর মান্থা। জাস্টিস রাজাশেখর মান্থা শুভেন্দুর উপর সমস্ত এফআইআর গুলোতে সুরক্ষা দিয়ে দিচ্ছেন। এমনকি যে অপরাধ শুভেন্দু করেনি তখনও পরের দিন কি করবে তিনি জানেন না, তা অ্যান্টিসিপেট করেও বলছেন তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না। এটা কোন দেশের আইন? রাজাশেখর মান্থা হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি দেন, সেই বিচারপতিকে আজ যাই হোক নিরপেক্ষ বিচারপতি বলা যায় না, কারণ হরিশ মুখার্জি রোডটা কোনো ট্র্যাডিশনাল মিছিলের জায়গা নয়। যে রাজাশেখর মান্থা সেই মিছিলের অনুমতি দিতে পারেন এবং যাকে ডিভিশন বেঞ্চ খারিজ করে, সেই রাজাশেখর মান্থাকে নিরপেক্ষ বিচারপতি বলে মনে করি না। যখন প্ল্যানচেট হয় তখন সামনে একজন মিডিয়াম থাকে আর প্রেতাত্মা যেন মিডিয়ামকে দিয়ে সেই লেখাটা লিখিয়ে নেয়। তো এখানেও যেন সেরকম একটা শোনা যায় যে কোনো প্রেতাত্মা মিডিয়ামকে নিয়ে সেই কাজটা করিয়ে নিতে চাইছে। এই প্ল্যানচেট মডেলে কোনো কোনো বিচারপতি নিজেদের উইশ লিস্টটা এজেন্সিকে দিয়ে করিয়ে নিতে চান। ওকে কেন ডাকা হবে না, ওকে কেন তলব করা হবে না। একে বিজেপি চালিত করছে এজেন্সিকে, তার উপর আবার যদি বিচারপতিও তিনিও যদি তার উইশ লিস্ট চাপিয়ে দেন, তাহলে তো বিচার ব্যবস্থার মধ্যে আর ন্যায় বিচারের কোনো জায়গা থাকবে না। আমি রাহুলের কাছে আসব। একেবারে যে কথা আজকে এই যে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি, তারা বলছেন ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে। তাদের যুক্তিটা কি? তাদের বক্তব্য যে চাল আর কাঁকড়কে ইচ্ছে করে মিশিয়ে দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট তারা একটু স্থূল বাংলায় প্রশ্ন তুলছেন যে সরকারের অযোগ্যদের প্রতি এত প্রেম কেন? দেখি এর কোনো উত্তর রাহুলের কাছে আছে কিনা। দেখো সুমন, আমরা বারবার এ নিয়ে বহুবার বহু কথা বহু সময় আলোচনা করেছি। একই প্রশ্ন বারবার এসছে, সরকারের অযোগ্যদের প্রতি এত প্রেম কেন? প্রশ্ন হচ্ছে আজকে দাঁড়িয়ে যেটা নিয়ে একটু আগেও বুয়াদা বললেন, আমরা যেটা আলোচনা করলাম, বারবার বলার চেষ্টা হচ্ছে যোগ্যদের ভেতরে লিস্টটা যেটা সঠিক সেটা কোর্ট দিতে পারেনি, তাই তো? অযোগ্যদের লিস্টটা তাহলে এলো কোত্থেকে, কার ভিত্তিতে? না না, কোর্ট দিতে পারেনি, কোর্টের দেওয়ার কাজ নয়। আমি বলছি যেটা এসএসসি যে লিস্টটা দিয়েছে, যে কবার দিয়েছে, আজকে যে অযোগ্যদের টেন্টেড বিচার করা হয়েছে সেটা তো সেই ভিত্তিতে। ভাই কথা বললে প্লিজ, তুমি একা কথা বলবে, কি কথা বলবে, সময় দাও। একদম রাহুল, চলো। তো অযোগ্যদের ভিত্তিতে অযোগ্যদের ক্ষেত্রে বিচার হয়েছে, সেটা শুধুমাত্র অযোগ্যদের জন্য। বাকি যারা, তাদের মধ্যে যেমন কোর্ট এটাও বলেনি যে এখানে পুরোটাই যোগ্য, কথা না নয় তুমি বলছো এরা যোগ্য নয়, টেন্টে মানে কোনোটাই কোর্ট বলবে না, বলবে এসএসসি, বলবে এজেন্সি। তাহলে অযোগ্যদের লিস্টে এলো কোত্থেকে? আমার প্রশ্ন তো সেটাও, অযোগ্যদের এসএসসি দিয়েছে বলে তো বাকি যারা সেখানে তাতে নাকি কাকড় মেশানো আছে, কিন্তু এটাও তো বলেনি কোর্ট বা মহামান্য আদালত যে এটা সম্পূর্ণ অযোগ্য বা এরা যোগ্য নয়, এটা কখনো বলেনি।
তাহলে আজকে কিসের ভিত্তিতে যারা যোগ্যতার মানে দাবি নিয়ে মিছিল করছে, মিটিং করছে, কিসের ভিত্তিতে, কিসের দাবিতে? তারা যে চিৎকার করে বলছে আমরা যোগ্য, কিসের দাবিতে? এটা তো প্রশ্ন। না বলো বলো, ভালো লাগে। আরে ভাই প্লিজ, না না না, বাড়তি সময় দেবো আমি। ভাই বলতে দেবে না? না প্লিজ রাহুল, রাহুল প্লিজ ক্যারি অন। যোগ্যদের এই প্রশ্ন তো আসবে। তাহলে যারা যোগ্যরা গিয়ে আজকে বলছে তোমরা যতই বিরোধীরা বলার চেষ্টা করুক, প্রশ্ন তো আসবে তাহলে সেটাকে ক্লিয়ার করে দেওয়া হলো না কেন? একবারে জলের মতো পরিষ্কার করা হলো না কেন? এসএসসি দিয়েছেন, সিবিআই তদন্ত করেছে, সিবিআই কেন? এই সবকটা রাহুল আমি প্রভোগ করছিলাম, মানে যাতে তুমি আরেকটু বলো। আমি বলছি সবটাই একটা জিনিসে ক্লিয়ার হয়ে যেত যদি তুমি স্ক্যান কপি রাখতে, অথবা যদি ওএমআর শিটটা ধ্বংস না করতে, অরিজিনাল উত্তরপত্র রাখতে। কাউকে আর কোনো এজেন্সিকে লাগতো না। ওএমআর শিট তো পাওয়া গেল গাজিয়াবাদ থেকে, যেটাই তুমি উদ্ধার করা হলো। আমি বলছি তোমাকে, সিবিআই যে এতদিন ধরে তদন্ত করলো, আমি যদি উল্টো প্রশ্নটা করি, তাহলে সিবিআইয়ের হাতে সেটা ছিল না, সিবিআই নিজেও জানে না, বুঝতে পারেনি। সিবিআই তো উদ্ধার করলো হরিয়ানার একটা মুশকিল তো। প্লিজ তুমি যখন বলবে স্পষ্ট বলবে, কেউ কোনো কথা বলবে না। আমি বললে তোমার এত গাত্র হচ্ছে না। না বলো বলো, তোমার যদি মনে হয় আমি ঠিক বলছিলাম তো এত তোমার গায়ে লাগছে। হ্যাঁ, ওর বক্তব্যের পরে বলা যাবে। হ্যাঁ, আমার বক্তব্য সেটাই। সেখানে দাঁড়িয়ে যারা আজকে সদরূপে ঘোষণা করছে আমরা যোগ্য, বা এই ঘোষণা রায় দেওয়ার পরে তুমি মানলাম এসএসসির লিস্টেই হয়েছে, কিন্তু আমি সেটা মানছি তো। আমি তো সুমন এখানে রেফার করছি না, এটা তুমি আমি কেউ রেফার করছি, দুজনকেই মানতে হবে। এখানে দাঁড়িয়ে তারপরেও ক্রমাগত যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, বা যারা আজকে চিৎকার করে বলছে আইনের ব্যবস্থা বা আইনের সাহায্য নেব না, আলটিমেটলি তো এদের সঙ্গে রাজ্য সরকারই থাকবে সুমন, আর কেউ থাকবে না। যারা আজকে বিরোধিতা করছে, এরা তো বলছে রাজ্য সরকার ছিল বলে, রাজ্য সরকার ছিল বলে একটা যোগ্য ছেলে চাকরি পেল না। অসুবিধা হয়, আমি দেখেছি সমস্যা কেন এদের সমস্যা হয়, আমি সত্যি কথা তাই জন্য বলছি। রাজ্য সরকারই থাকবে কেন? আজকে যারা প্যানেল বাতিল করলো, যারা 26,000 লোকের চাকরি খেয়ে নিল, যারা আজকে দাঁড়িয়ে চিৎকার করে বললো সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়া উচিত, এই কৌস্তবের এসে ভাই দাঁড়িয়ে সেটা বিরোধিতা করলো, অথচ কৌস্তবদের বাঘের নেতা বিকাশ বাবু সেটাকে এই বারবার যে বাড়িয়ে যে কোনো অনুদান দেওয়া বন্ধ করছে, সেটা কাদের স্বার্থে? রাহুল, এতগুলো বাক্য বললে, একবারও তো বললে না যে কেন যারা চাকরি চুরি করলো। তুমি একটা সময় এই যে এত কথা বলছি, একটু কথা এই যে এত কথা বলছি আমরা, এক্ষুনি দেখালে যে বিচার ব্যবস্থা দীর্ঘ তালিকা দিলে একবার বললে না যে কেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের নিচ থেকে 50 কোটি পাওয়া গেল, কেন 11 কিলো সোনা পাওয়া গেল, একবার বললে না তো যে ওই অসহায় ছেলেগুলোর চাকরি, ওই যোগ্যদের চাকরি কেন চুরি করলো? একটা কথা বলি আমি, সবটা বললে চুরিটাকে বাদ দিয়ে যে বললো না এই চোর সে চোর। মুশকিলটা হচ্ছে কৌস্তবরা ভুলে যখন বিনয় চৌধুরীর মতো লোক বলে ঠিকাদারদের সরকার থাকবো না, তখন কাটপানি কে নিয়ে কৌস্তবদের মনে থাকে না। দ্বিতীয়ত আজকে দাঁড়িয়ে এই যে বিচারপতির নামে বললে, তুমি বলছো পার্থ চট্টোপাধ্যায় ইন্সপায়ার্ড বাই সিপিএম, লালা বাংলা ছেড়ে পালার কথা যেমন বলেছিল, শবরীমালা রায় অমিত শাহ কি বলেছিল এই কথা উঠলো না। শবরীমালা রায় অমিত শাহ কি বক্তব্য করেছিলেন সে কথা একবার তুললাম না। অমিত শাহ কি বক্তব্য রেখেছিল, আলতু কথা বলছেন, সম্পর্ক লক্ষ লক্ষ মানুষ দেখছেন। আমি বললে এদের অসম্ভব গায়ে লাগছে তো প্রবলেম। আমি এই মাধ্যমে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি, রাহুল দাকে যেন বঙ্গশ্রী ওই বিশ্বশ্রী উপহার যেন পরের বার দেওয়া হয়। অসাধারণ ঘুরিয়ে দেওয়া, এর জন্য কিন্তু প্রশংসা। শুধু একটাই বক্তব্য আছে, বলে দেবো শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হয়ে গেলে আমি বলবো ভারতরত্ন দেওয়ার জন্য শুভেন্দুদা মুখ্যমন্ত্রী নয়। ইনি এতগুলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছেন, ভালো কথা, তো বিশ্বগুরুটা কোন ইনস্টিটিউশন দিয়েছে এইটা একটু উত্তরটা দিয়ে দিন তো। রবীন্দ্রনাথকে আমার পরের বক্তা সমীরাই। আমি বলছি দেখুন, রাজনৈতিক তরজা, রাজনীতিবিদদের মধ্যে ব্যক্তি আক্রমণ, এই আক্রমণ কিন্তু ওই ছেলেগুলো ওই যোগ্যদের কোনো সুরঙ্গের শেষে আলো দেখাতে পাচ্ছে না। সমীরাইজ কি বলেন শুনবো। সুমন, আমি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে একটা জিনিস করতে চাই। আমি জানি তুমি দিতে পারবে না, আমি চাই আমার যেটুকু বলার সময় পুরোটাই রাহুলকে দেওয়া হোক।
কেন তাহলেই না যারা টেলিভিশনটা দেখছেন তারা বুঝতে পারবেন যে এই সরকারটা কোথায় দাঁড়িয়ে আছে। এবং আমাদের কপাল ভালো। তবে রাহুলের সঙ্গে আমি একমত যে যখন কেউ বলছেন তার মধ্যে ইন্টারাপ্ট না করাই না। আমি বলছি আমি নিশ্চয়ই রাহুলকে ভালোবেসেই বলছি, তার কারণ যখন একটা সরকার এ ধরনের কাজ করে অন্ততপক্ষে যারা দায়িত্ববান মুখপাত্র সেই দলটির তাদের অনেক ভেবেচিন্তে কথা বলা উচিত, কারণ তাদের প্রতিটি কথা কিন্তু পাবলিক কাউন্ট করে। যেমন আমাদের বাংলার পরিচিত মুখ মাননীয় কুণাল ঘোষ, তার কথাগুলো মানুষ শোনেন, মানুষ হাসেন, অনেক মানুষ কাঁদেন, অনেক মানুষ সত্যি সত্যি লজ্জা পান, অনেক মানুষ বিভিন্ন রকম মন্তব্য করেন, কারণ তারা কখনো ভাবেন না যে এই সরকারটা তাদের নয়, সরকারটা পশ্চিমবঙ্গ সরকার একটি দল চালাচ্ছে, অতি অবশ্যই একটি রাজনৈতিক দল। একটু আগে রাহুল বলল না যে এই চাকরিহারাদের পাশে সরকারই থাকবে। হ্যাঁ, সরকারই তো থাকবে। আজ থেকে 15 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে, 40 বছর পরে, 50 বছর পরে যারা চাকরি করবেন বা চাকরি হারাবেন তাদের পাশে সেই সময়কার সরকার থাকবে, তৃণমূল সরকার নয়। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই বারবার বলা হচ্ছে যে চাকরি নিয়ে এত প্রশ্ন, যে কে যোগ্য কে অযোগ্য। অযোগ্যদের লিস্ট কে দিয়েছে? এসএসসি দিয়েছে। এবার তৃণমূলের প্রতিনিধিরা বলছেন যে না, যে টাকাটা দেওয়া হবে এটা মানবিক একটা ব্যাপার। কিসের মানবিক ব্যাপার? কারা টাকা তুলেছিল এই চাকরির নাম করে? কাদের সময়কার, কাদের সরকারের শিক্ষামন্ত্রী জেলে? কাদের কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছিল? কাদের কাছে বাংলার মানুষ প্রতিদিন প্রশ্ন করছে? এই সরকারে যারা চালাচ্ছেন সেই শাসক দলের কাছে ওএমআর সিট পাওয়া যাচ্ছে না বলে তারা খুব নিশ্চিন্ত থাকছেন। কে? শাসক দল। ওএমআর সিট পাওয়া যাচ্ছে না, হয়তো দেখো ইউপি। আরে ভাই, ইউপিতে গেল কি করে? কেন ওএমআর সিট পাওয়া যাচ্ছে না? কেন তারা অযোগ্যদের লিস্ট দিয়েছে বলছে এসএসসি, অর্থাৎ সরকার বলছে যোগ্যদের লিস্ট দেওয়া যাবে না? তার কারণ তারা জানেন সেখানেও হয়তো অনেক ভেজাল আছে, অর্থাৎ তারা সত্যি সত্যি কজন যোগ্যকে চাকরি দিয়েছেন সেটাও একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। কেন যারা যোগ্য ব্যক্তি তারাও তো টাকা পেতেন এই টাকাটা দিলে, সত্যি সত্যি শুধু তো অযোগ্যরা পেতেন না, যোগ্যরাও পেতেন। তাহলে কেন যোগ্য ব্যক্তিরা বলছেন আমরা জানতাম এটা হয়েছে, ঠিক হয়েছে? কেন তারা বলছেন? আপনাদের বুঝতে হবে। রাহুল একটু আগে বলছিল যারা বসে আছেন রাস্তায় তাদের এইখানে বসার অধিকার নেই। কে বলেছে? রাহুল না জেনে বলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার সাথে মাননীয় আজকে প্রয়াত আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষ গেছিলেন প্রেস ক্লাবের কাছে। এটা দীর্ঘ কয়েক বছরের হাজার হাজার ছেলে মেয়ে সেখানে রাস্তায় বসে আছে, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে ত্রিপল দিয়ে ঢেকে কার্নিভাল করেন। তখন তার মানবিক মুখ কোথায় যায়? প্রশ্ন আসবে না। তার কারণ উত্তর দিতে পারবেন না, উত্তর দিতে পারবেন না যারা সত্যিকারের তৃণমূল করেন পার্টিটাকে ভালোবেসে, যারা সত্যি সত্যি, আমি বলছি এখনো বলছি 1 সেকেন্ড সুমন, যারা তৃণমূলের মধ্যে অনেস্ট আছেন। এটা বড় প্রশ্ন, আমি জানি এটা সবার মনেই যে সত্যি কি আছে আমি জানি না, হয়তো যদি থাকেন তাদের কাছে কিন্তু এই প্রশ্নটা আজকে বড় যে কেন সরকারের সমস্ত লোকরা সমস্ত যেদিকে তাকাবো, শুধু শিক্ষা নয়, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত দিকে চুরি 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 আর মানুষের উপর অত্যাচার, কিছু বললেই জেলে ভরে দাও। এটা কোন সরকার চলছে? বেশ, আমি এখান থেকে আবার একবার রায়ের কথায় আসি, তারপর বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব। মাননীয় বিচারপতি 48 নম্বর পয়েন্টে লিখছেন যে এক নির্দিষ্ট একটা গোষ্ঠীকে আর্থিক সুবিধে পাইয়ে দেয়া বৈষম্যমূলক বলে মনে করি। 2, এ ধরনের চিহ্নিত অযোগ্যদের আর্থিক সাহায্য দেয়া অনুচিত। আরেক জায়গায় লিখছেন যখন দুপক্ষই ক্ষুধার্ত থাকে তখন রাজ্য নির্দিষ্ট একটি পক্ষকে, একটি গোষ্ঠীকে খাদ্য সরবরাহ করে, বাকিদের ক্ষুধার্ত অবস্থায় ছেড়ে দিতে পারে না। আমি আবার বলছি, ওই 31 লক্ষ যদি সবাইকে সমান ভাতা দেয়া হতো তবু আইনের কষ্টিপাথরে কোথাও একটা তার যুক্তি থাকতো, বাকিতে কিন্তু যুক্তি পাওয়া সত্যি সত্যি মুশকিল হচ্ছে। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। সেটা হচ্ছে শুধুমাত্র আজকের এই ভাতা নয়, নিয়োগ থেকে ভাতা বারবার আইনি কষ্টিপাথরে কেন আটকে যাচ্ছে রাজ্য সরকারের একটার পর একটা সিদ্ধান্ত। দেখুন তো। শিক্ষাকর্মীদের ভাতা মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার।
ভাতা প্রদানের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুরু থেকে যেভাবে আদালতে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার, তা অব্যাহত রইল। আমরা বলবো, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। আবার হাইকোর্টে থাপ্পড়। যারা পয়সা দিয়ে, যারা তৃণমূল নেতাদের পদলেহন করে যারা অযোগ্য চাকরি পেয়েছে, তারা ঘরে বসে 20,000 এবং 25,000 টাকার ভাতা কি কারণে পাবে? যারা যোগ্য চাকরি প্রার্থী এবং যারা অযোগ্য তাদের আইডেন্টিফাই করা হোক। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে রাজ্য সরকার প্রথমে ধাক্কা খায় 2024-এর 22 এপ্রিল। এসএসসি যোগ্য অযোগ্যদের আলাদা করতে না পারায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে 2024-এর 24 এপ্রিল সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু সেখানেও বড় ধাক্কা খায় রাজ্য সরকার। গত 3রা এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে পুরো প্যানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। গত 17 এপ্রিল সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, শুধুমাত্র যে শিক্ষকরা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, 31 ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকলো। আপাতত তারা স্কুলে যেতে পারবেন ও বেতন পাবেন। তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে, অর্থাৎ এখন থেকেই চাকরি ছেড়ে। সর্বোচ্চ আদালতের এই রায়ের পরই চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই মামলাতেও এদিন কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। এবিপি আনন্দ। বেশ, বিশ্বনাথ চক্রবর্তী কি মনে করছেন? গ্রুপ সি এবং গ্রুপ ডি দুর্নীতির দায়ে যাদের চাকরি গেছে, এই চাকরি যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাতা দিচ্ছিলেন, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে দেশের সর্বোচ্চ আদালত যাদেরকে মানে রাজ্য সরকার অ্যাপিল করার পরেও যাদের চাকরির মেয়াদ বাড়ায়নি, শিক্ষকদের বাড়িয়েছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে এতটাই দুর্নীতি ছিল যে মহামান্য আদালত তাদের চাকরিটাও ওই ডিসেম্বর পর্যন্ত নিয়ে যেতে রাজি ছিল না এবং তাদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানতেন যে এটা এইরকমই একটা রায় আসবে, কোনো মতেই রাজ্য সরকারের এই ঘোষণা কোর্ট বৈধতা দেবে না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেছেন? খুব পরিষ্কার, 2026-এর নির্বাচনের আগে তিনি যে জনসভাগুলো করবেন, গিয়ে বলবেন আমি তো টাকা দিতে চেয়েছিলাম, এরা টাকা খেয়েছে, এরা চাকরি খেয়েছে, বিজেপি চাকরি খেয়েছে, আদালত চাকরি খেয়েছে, সিপিএম চাকরি খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে একেবারে জানতেন যে এই ধরনের রায় আসবে, তার ঘোষণা বাতিল হবে, কিন্তু তিনি লোক দেখানোর জন্য এবং জনসভায় বলবার জন্য খুব পরিষ্কার করে এই ঘোষণাটা করেছেন। এই ঘোষণাটা কেন অবৈধ? সংবিধানের 14 নম্বর ধারার এর বিপরীতে তিনি এই আদেশটা দিয়েছেন। কেন 14 নম্বর ধারায় 22 লক্ষ কর্মপ্রার্থী ছিলেন, তাদেরকে না দিয়ে একটা নির্দিষ্ট সেগমেন্ট কিছু লোককে দিলেন। এটা হলো পরিষ্কার রাইট টু ইকুয়ালিটির এগেনস্টে তিনি এই ঘোষণাটা করেছেন। যদি সবাইকে দিতেন তাহলে একরকম ছিল, কিন্তু কিছু সংখ্যককে দেওয়ার মধ্য দিয়ে রাইট টু ইকুয়ালিটিকে ভায়োলেট করেছেন। দ্বিতীয় যেটা, সুপ্রিম কোর্টের কোনো রায় যখন আসে সেটা হলো ল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ দেশের সর্বোচ্চ আইন হয়ে গেল সেটা। তাহলে দেশের সর্বোচ্চ আইনে কি বলা হয়েছিল? এরা দুর্নীতি করেছে, এই জন্য চাকরি এদের গেছে। ফলে দুর্নীতি যাদের চাকরি গেছে তাদেরকে যদি সরকারি কোষাগার থেকে টাকা পাঠানো হয়, অর্থাৎ অশোক স্তম্ভের টাকা যদি ওখানে যায়, তাহলে সরাসরি ল অফ দ্য ল্যান্ডকে অস্বীকার করা হয়, সুপ্রিম কোর্টের আদেশকে অস্বীকার করা হয়। সেই কারণেই মহামান্য আদালত কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা কিন্তু আজকে এই অর্ডারটা দিতে বাধ্য হয়েছেন যে এছাড়া ওনার কাছে আর কোনো নেই, সুপ্রিম কোর্টের অর্ডার না হলে ভায়োলেট হয়ে যেত। সুমন্দা, আমি পরিষ্কার করে আপনাকে বলতে চাই, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা হলো গোয়েবেল থিওরি, মানে একই মিথ্যে কথা বারবার করে বলো, জনসভায় সেটা বারবার করে বলো যে চাকরি খেয়েছে কে, সিপিএম ছাড়া আবার কে, চাকরি খেয়েছে কে, তৃণমূল ছাড়া আবার কে, বিচারপতি ছাড়া আবার কে, এই কথাগুলো বলে মানুষের কাছে মিথ্যেটাকে সত্যি বলে প্রতিষ্ঠা করো। দেখুন, তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে সুমন্দা, সেখানে কিন্তু গ্রাসরুটে গিয়ে সেই মিথ্যেটা সত্যি করতে পারে তারা।
এবং বারবার সেটা আমি দেখছি। আর উল্টো দিকে বিরোধী রাজনৈতিক দল এতটাই দুর্বল পশ্চিমবাংলাতে, তাদের বক্তব্যগুলোও এতটাই দুর্বল যে তারা মানুষের কাছে সত্যটাই সত্য বলে প্রতিষ্ঠা করতে পারছে না। সেই কারণে কিন্তু ভোটের রেজাল্ট তৃণমূল মিথ্যে দিয়ে মানে জয়ী হচ্ছে, আর সত্যি নিয়েও বিরোধীরা কিন্তু কিছুই কাজ করতে পারছে না। আমি বলছি সুমন দা, আপনি আমায় বলুন, বাঙালি জীবনে মানে অবশ্যই বাঙালি দরিদ্র ছিল, গুজরাটের মতন এত উন্নত অর্থনৈতিকভাবে ছিল না, কিন্তু বাঙালি জীবনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তৈরি করেছে। আজকে বাইরের রাজ্যে গেলে আমাদের লজ্জা লাগে, প্রতিনিয়ত সর্বত্র আমাদের দুর্নীতি প্রকাশ পায়। আপনি আমায় বলুন, বাঙালি জীবনের এই দুর্নীতি আপনি অতীতে কোন সরকার, সেটা বাম হতে পারে, কংগ্রেস হতে পারে, প্রত্যেকটা স্তরে এই দুর্নীতি আপনি কখনো দেখেছেন? দ্বিতীয় যেটা সুমন দা, সরকার যখন দুর্নীতিকে প্রশ্রয় আশ্রয় দেয় না, ধরুন এইটা জানতো যে এর মধ্যে একেবারে দুর্নীতিগ্রস্তরা যুক্ত আছে, কোর্ট রায় দিয়ে দিয়েছে, তারপরেও যখন সরকার ডেসপারেটলি টাকা দিতে চায়, তার মানে তখন বুঝতে হবে যে দুর্নীতিবাজদেরকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে, অর্থাৎ প্রতিষ্ঠান মানে সরকারিভাবেই দুর্নীতিটাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, একটা কালচারে পরিণত করা হচ্ছে। এবং এই কালচারটা কিন্তু সুমন্ত দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘস্থায়ী হবে না, আমিও হব না, আপনিও হবেন না, কিন্তু আজ থেকে 100 বছর পরে বা 150 বছর পরে যখন ইতিহাস লেখা হবে, তখন লেখা হবে যে পশ্চিমবাংলার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে? এবং এটা কিন্তু ইতিহাস থেকে মুছতে পারবেন না সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌমিত চক্রবর্তী, আমি শুধু একটাই কথা বলবো সুমনবাবু, এই চাকরির ব্যাপার নিয়ে গত 3-4 বছর ধরে আপনাদের শো হচ্ছে, পশ্চিমবাংলার বিভিন্ন চ্যানেল তাদের মতো করে শো করছে। কারণ দাঁড়াও না, তা ঠিক বিশ্বনাথ বাবু এটা কবে রিয়েলাইজ করলেন যে মমতা ব্যানার্জি সমস্ত রায়গুলো জানতেন, এরপরে এই রায় আসবে, এরপরে এই রায় আসবে, এতে উনি সুবিধা পাবেন, অ্যাডভান্টেজ পাবেন? তা বিশ্বনাথ দা সবই যদি আপনি জানতেন, এতদিন আপনি আমাদের আলোকিত করেননি কেন? আজকে কি অমৃতা সিনহা রায়ের রায়টা আসার পরে আপনি কি বুঝতে পারলেন যে এগুলো সমস্ত প্রি-প্ল্যান এবং মমতা ব্যানার্জি জানতেন? কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীকে প্রশ্ন, বিশ্বনাথ চক্রবর্তীকে যেতে হবে। সুমন, আমি বলছি যে আপনাকে খুব পরিষ্কার বলছি, জেগে যদি আপনি ঘুমান না, আপনাকে কোনোদিন ঘুম থেকে তোলা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমি হচ্ছে এই যে আইপ্যাক টিম রেখেছে, পরামর্শদাতারা রেখেছে, প্রতিনিয়ত অঙ্ক করছে যে কোনটা করলে কি হবে। না না, আপনি ঠিক কবে বুঝলেন? আপনি ঠিক কবে বুঝলেন? আপনি কবে বুঝলেন? আমি তো আপনার কাছেই জানতে চাই আপনি বলুন, আপনি কবে বুঝলেন? যথার্থভাবে বলেছেন যে এই রায়ে কিন্তু সবচেয়ে বেশি লাভবান মমতা বন্দ্যোপাধ্যায় হবে। কেন? এক তো মিথ্যেটাকে প্রতিষ্ঠা করে জনগণকে বিভ্রান্ত করবে, আর দ্বিতীয় যেটা সেটা হলো যে টাকা বাঁচবে। টাকা যে বাঁচবে সেই টাকা দিয়ে আরো কিছু লক্ষ্মীর ভান্ডার দিব, আরো কিছু ভোট কেনার ব্যবস্থা করবো। আমি কাউকে সুযোগ দেবো না, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অতিথি চলে এসছেন। কিন্তু তার আগে একেবারে পরিষ্কার যেখানে রায়, বিশ্বনাথের সঙ্গে একটা জায়গায় আমি দ্বিমত, সেটা হচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যে এটা শাসক বিরোধী ঠিক করে না, এটা ঠিক করবেন মানুষ এবং সময়। সব থেকে বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে আদালত একেবারে পরিষ্কার, মাননীয় বিচারপতি বলছেন, এক, এই বিতর্কিত প্রকল্পের মাধ্যমে রাজ্য কোনো কর্মসংস্থান সৃষ্টি করছে না। 2, এই প্রকল্প কোনো বেকার প্রার্থীকে সরকারি সহায়তা দিচ্ছে না। 3, উল্টে মনে হচ্ছে রাজ্য সেই প্রার্থীদের আর্থিক সাহায্য করছে যারা দুর্নীতির কারণে চাকরি পেয়েছিলেন। মারাত্মক কথা, রাজ্য সেই প্রার্থীদের সাহায্য করছে যারা দুর্নীতির কারণে চাকরি পেয়েছিলেন এবং আদালতের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে। আমি নিঃসন্দেহে এইখান থেকে আপনারা কি বলছেন, যেটা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, দ্রুত একবার দেখানোর চেষ্টা করবো। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন@IAM সুমন। প্রচুর মন্তব্য। আশিক ইকবাল মণ্ডল তিনি লিখছেন, যেখানে যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি সেখানে সবাইকে ভাতা দেয়া সম্পূর্ণ ভিত্তিহীন। মিহির কানুনগো লিখছেন, হাইকোর্টের স্থগিতাদেশ সরকারি অর্থের অপব্যবহার আটকাবে। তমাল রায় লিখছেন, যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের টাকা ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর। সুব্রত পাল লিখছেন, আইন আদালত ছাড়া রাজ্যটা অচল। দেবব্রত ঘোষ লিখছেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ভূপতি নস্কর লিখছেন, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেয়া মানে কোর্টের নির্দেশ অমান্য করা। ঠিক এইখান থেকে আমার পরবর্তী
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আসব। এই মুহূর্তে লালবাজার থেকে বেরিয়ে আমার পরবর্তী অতিথিও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তিনি চিকিৎসক, তার বাড়িতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুজনকেই গ্রেফতার করলো ভবানীপুর থানার পুলিশ। আমি দ্রুত একবার দেখাবো যে কেলক কাণ্ডের প্রতিবাদের আঁচ কলকাতার ভবানীপুরে কি করে গড়ালো এবং বেশ কয়েক মিনিট ধরে একটা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলো, যার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, গণতান্ত্রিক রাজ্যে কোনো প্রয়োজন থাকতে পারে কিনা, এ প্রশ্ন আজ নয় ভবিষ্যতেও বারবার উঠবে। দেখুন। টান টান নাটক, তুলকালাম পরিস্থিতি। আমি নিজে লজ্জিত যে আমার বাড়িতে আসতে গিয়ে আপনার মতো একটা বিশিষ্ট ব্যক্তিকে এইটা ফেস করতে হচ্ছে। অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিক্ষোভ দেখিয়েছিলেন যে ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসক। হরিশ মুখার্জি রোডে তাঁর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দেখা না করতে দিতে তৎপর হলো পুলিশ। একজন ডাক্তারবাবু যিনি 30 বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন, তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বুদ্ধি, আমাদের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের বুদ্ধি। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের মাথার ट्रीटमेंट करार प्रयोजन है। आरोप है कि आप ही ममता बनर्जी को केलक कॉलेज में सवाल पूछे। आरोप है क्या? ये तो घटना है। आरोप कौन लगा रहा है? ये क्या दोष है क्या हमारा? Yes, I challenged her and I'll challenge her continuously as long as I can stay here. পুলিশ সুকান্ত মজুমদারকে যেতে বাধা দেওয়া একসময় বাড়ি থেকে হাঁটতে হাঁটতে চলে আসেন চিকিৎসক। তিনি অপেক্ষা করছিলেন ডক্টর সুকান্ত মজুমদার জন্য, আপনি বেরিয়ে যাচ্ছেন। 2 ঘন্টা ধরে আমি বাড়িতে বসেছিলাম, বন্ধুত্বের খাতিরে উনি আসছিলেন, সেটা বন্ধ করে দিয়েছে ওরা। এখন তাহলে কি সিদ্ধান্ত নিন? এখন আমি শুনছি এদের কাছে খবর এসেছে যে দাদাকে নাকি অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আমার বাড়িতে এসে একটা লোক অ্যারেস্ট হবে, সেটা তো ওনাকে আটকে রাখা হয়েছে পূর্ণ সিনেমার সামনে, গাড়িতে বসে আছেন এবং পুলিশ চারদিকে। আমি সেখানে যেতে চাই। কিন্তু এরপরই আচমকা দুজনকে গাড়িতে তুলে নিয়ে লালবাজারে রওনা দেয় পুলিশের গাড়ি। তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবু দুজনকে আজকে লালবাজারে তুলে নিয়ে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হিটলারের আমলেও সম্ভবত এর থেকে এই রকমের আচরণ করা হতো না। গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন জার্মানিতে ছিল ততদিন পর্যন্ত এই ধরনের আচরণ করা হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারকেও ছাড়িয়ে। গোটা এলাকা ওকে দেখে রাখুন, গোটা বাংলার মানুষ দেখে রাখুন, একে সামাজিকভাবে বয়কট করুন, একে বাংলা থেকে পুলিশ তাড়িয়ে দেওয়া উচিত ছিল। আমরা সে দাবি করছি না, কারণ এখন এখানে গণতন্ত্র আছে। একে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। যে ব্যক্তি তার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদেশে বিশৃঙ্খল আচরণে বাংলাকে অপমান করে মুখ্যমন্ত্রীর সভায় বাধা দেয়, তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঘাড় ধরে স্টেট থেকে বার করে দেওয়া উচিত। হরিশ মুখার্জি রোডের বাসিন্দা চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, তাঁর বাড়ি থেকে 750 মিটারের মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এমনকি চিকিৎসকের বাড়ির গা ঘেঁষেই যেতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেই বাড়ি যে গলি, সেই গলির শুরুতেই তার জায়গাতে বলবো সেই বাড়ি লাগোয়া, সেখানেই সেই ঠিকানাতে, সেই ঠিকানা আদতে হরিশ মুখার্জি রোডের ওপরে হলেও তার ঠিকানা হচ্ছে 61/G/1 কালীঘাট রোড, এবং সেখানেই তাকে এই নোটিশ পাঠানো হয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে। বলা হয়েছিল যে তিনি যে বিদেশে প্র্যাকটিস করছেন সেটা রাজ্য মেডিকেল কাউন্সিল, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলকে জানানো হয়নি। তার যে উন্নততর যে কোয়ালিফিকেশন আছে অ্যানাস্থেশিয়া, সেটাও জানানো হয়নি। এই বিষয়ে মেডিকেল কাউন্সিলে কমপ্লেন এসছে, সেই কারণে তার থেকে জবাব তলব করা হয়েছে। জবাব দেওয়া হয়নি তেমনটাই মেডিকেল কাউন্সিল থেকে জানানো হয়েছিল। যে প্রশ্নটা তুমি করেছিলেন সেই প্রশ্নের উত্তরে যাব। যেহেতু বাড়িটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাগোয়া, এখানে বরাবরই নিরাপত্তা থাকে এবং যথেষ্ট নিরাপত্তার একটা নজরদারি থাকে, কড়াকড়িও থাকে। শুক্রবার সেই চিকিৎসকের বাড়িতেই যাওয়ার চেষ্টা করেন সুকান্ত মজুমদার, আর তা ঘিরেই যাবতীয় বিপত্তি। পুলিশের বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ অব্দি ওঠে। বলছেন ওনার বাড়িতে যাওয়া হবে না, ওনার উডল্যান্ডস হসপিটালে গিয়ে দেখা করতে হবে। কি ধরনের অরাজকতা! আমরা মিষ্টি জল নিয়ে বসে আছি, আপনি মিথ্যা কথা বলছেন যে আমি এখানে নেই, আমার গাড়ি বাইরে পার্ক করা। প্রায় 2 ঘন্টা রেখে দেওয়ার পর লালবাজার থেকে ছাড়া হয় ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসককে। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। আমি প্রথম প্রশ্ন আপনাকে করব যে আপনাকে গ্রেফতার করার বা আটক করার কি কারণ পুলিশ দেখালো? কেন আপনাকে লালবাজারে নিয়ে যাওয়া হলো? তারা কি বলছে? কি ধারা দিয়েছেন, কোনো ধারণা আছে আপনার? না, আমার
একেবারে কোনো ধারণাই নেই যে কেন আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আমি অপেক্ষা করছিলাম ডক্টর সুকান্ত মজুমদারের জন্য। আমি খোঁজ পেলাম যে ওনাকে অ্যারেস্ট করে নিতে পারে, ওনাকে আটকে রেখে দিয়েছে। এইটা শুনে আমি আমার বাড়ি থেকে রওনা দিই। আমার বাড়িতে ইস্পল্লী, উনি দাঁড়িয়েছিলেন মুক্তদল, উনি দাঁড়িয়েছিলেন পূর্ণ সিনেমার মোড়ে। আই লিটারালি রাশড অন টু দেয়ার, কারণ আমার বাড়ি থেকে একটা গেস্ট আসবেন বলে, আমার মার সাথে দেখা করবেন বলে আসছেন, দেখা না করে চলে যাবে এটা হয় না। আমি ভাবলাম ঠিক আছে, আমি ওখানে গিয়ে সি অফ করে কনফ্লিক্টটা মিটিয়ে দেবো, হি মাইট গো ব্যাক। তো উনি নেমে আসেন গাড়ি থেকে এবং আমরা কথা বলতে শুরু করি। অবভিয়াসলি অনেক মিডিয়ার ক্যামেরা ছিল, তা আমরা নিজেদের কথা সেরকম কিছু হয়নি। দু একটা রিয়াকশন, দু একটা বাইট ফাইট এসব উনিও দিলেন, আমাকেও যা জিজ্ঞাসা করলাম আমি প্রশ্ন করলাম। তা তারপরে আমরা ঠিক করলাম যে উনি বললেন যে চলুন আমি হেঁটে আপনার বাড়ি চলে যাব। হেঁটে যাই, কোনো অসুবিধা নেই। আর উনি তার আগে বলেছিলেন যে আমার কোনো একটি গার্ড নিয়ে আমি উইদাউট আর্মস ওনার বাড়িতে যেতে চাই, সেটা ওনাকে অ্যালাউ হয়নি। তবে আমার ধারণা হচ্ছে যেই মুহূর্তে হি ডিসাইডেড যে আমার সঙ্গে উনি হেঁটে চলে যাবেন, এবং আমি হাঁটার জন্য যেই টার্ন অ্যারাউন্ড করেছি দেখলাম আমি গ্রেফতার হয়ে গেলাম। এর কারণ পুলিশ কিছু বলেও নি, আমাকে একটা বেল সাইন করতে বলেছে, সেই বেলটা সাইন করে আমি বাবা ছাড়া পেয়ে গেছি। আমার আর জিজ্ঞাসা করার মেন্টালিটি ছিল না। বাট হোয়েন আই ওয়াজ অ্যারেস্টেড, তার মানে আপনাকে পার্সোনাল বন্ডে ছাড়া হয়েছে। এইখানে আমার দুটো প্রশ্ন থাকবে। এক হচ্ছে যে আপনি নিজের পাড়ায় নিজের বাড়িতে এসছেন, আপনি সম্ভবত ব্রিটিশ নাগরিক, আপনি 20 বছর ব্রিটেনে চিকিৎসক হিসেবে কাজ করছেন, আপনি বাড়িতে এসছেন, বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন, আপনার বাড়িতে সুকান্ত মজুমদার ভুলে যান, একজন অতিথি এসছে, আপনি তাকে রিসিভ করতে তার সঙ্গে রাস্তায় দেখা করলেন। আমি বলছি তারপর তাকে বাড়ি নিয়ে যেতে বা কোথাও যেতে আপনার তো কোনো পুলিশি পারমিশন লাগার কথা নয়, তাহলে পুলিশ কেন আটকালো? এবং আপনাকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি পুলিশের গাড়িতে আপনাকে তোলা হলো সুকান্ত মজুমদারের সঙ্গে, তখন আপনাকে কি বলা হলো? কেন আপনাকে গাড়িতে তোলা হচ্ছে এবং আপনি একজন নাগরিক হিসেবে নিজের বাড়িতে যেতে পারছেন না? কি বলা হলো? কোনো কারণই দেওয়া হয়নি। আমি দেখলাম ওরা এক ঝাঁক পুলিশ ঘিরে ধরে সুকান্ত বাবুকে জোর করে একটা গাড়িতে বসালো। তার খানিকক্ষণ পরে আমি বললাম ঠিক আছে ওকে, উনি তো মানে এইসবে অভ্যস্ত, উনি জানেন। আমি যেই টার্ন অ্যারাউন্ড করেছি, আমাকে লিটারালি বলপ্রয়োগ করে জোর করে গাড়িতে মধ্যে শোভিন করলো, বললো কোনো কারণ ফারণ দেয়নি। আমি বললাম কেন? বলে জাস্ট চুপ করে চলুন। এবং আমি একজন পুলিশকে একটুখানি সরিয়ে দেওয়ার পরে বললো বাবা বড্ড তেজ, এবং সে আমাকে ধাক্কা মেরে ঢুকিয়ে দেয় এবং ন্যাচারালি আমার পিঠে দু একটা কিলচর ঘুষি পড়ে, এবং সেটা যে ওরা মেরেছে সেটা আমি বুঝতেই পেরেছি। তো ভাগ্য ভালো, আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট মাই পার্স অ্যান্ড মানি ব্যাগ, কারণ এরকম সিচুয়েশনে তো লোকে মার্কড হয়ে যায়, বাগলড হয়ে যায়, সেটা হয়নি। আমাকে স্ট্রেট আপনাকে পুলিশ ধরেছে, আপনি পার্স মানে মানি ব্যাগ নিয়ে চিন্তিত হচ্ছেন? মানে আপনার মানি ব্যাগ হারালে তো আপনি পুলিশের কাছে যাওয়ার কথা। মোবাইল ফোন, আমি তো সেখানে উল্টো চিন্তিত হচ্ছে যে আমার মোবাইল ফোন, এর মধ্যে কেউ না অপরচুনিস্ট, কে পুলিশ, কে যে ডাকাত, কে যে চোর, সে তো বুঝতে পারছি না। আমাকে তো জোর করে প্রায় গলা টিপে, আমি তো মানে প্রায় দমবন্ধ হয়ে যাচ্ছিল, আমি এতে অভ্যস্ত নেই। ওই রকম একটা স্টাফি অ্যাটমসফিয়ারে জোর করে আমাকে গাড়িতে ঢুকিয়ে বো করে গাড়িটা বেরিয়ে গেল, কোনো কারণ দেওয়া হয়নি। আমি এখনো অবধি জানি না আমি অ্যারেস্টেড হলাম কেন। আর উনি নিশ্চয়ই হাই প্রোফাইল ব্যক্তি, ওর সঙ্গে দেখা করতে যাওয়ার নিশ্চয়ই ব্যাপার আছে, এবং আমার পাশে যার বাড়ি তা সেও নিশ্চয়ই হাই প্রোফাইল ব্যক্তি। এইসব আইন কানুন আমি জানি না, কিন্তু 144 ধারা ওখানে নেই। আমার ওখানে যাওয়ার সম্পূর্ণ, আমার বাড়ি ওখানে, আমি কি করবো? বৃদ্ধামাকে আমি হঠাৎ কি বাড়ি ছেড়ে দিয়ে চলে যাব? আমি কি করব বলুন? আপনারাই বলুন আমাকে কেন ধরে নেওয়া হলো, আপনারাই পর্যালোচনা করুন। আমি তো পুরো শকড এই টোটাল ব্যাপারটাতে। আপনি যখন ডক্টর ব্যানার্জি বেরোলেন লালবাজার থেকে, আপনি বলছিলেন যে আমি আইনের পথে যাব, আমি মামলা করব। কি মামলা করার কথা ভাবছেন আপনি? আমি জানি না মামলা করবো, আমি সেটা বলিনি। আমি বলছি আই উইল টেক অ্যাডভাইস ফ্রম মাই লিগাল ফ্রেন্ডস। তরুণজ্যোতি তেওয়ারি আমার মধ্যে ফোন করেন। তরুণবাবু, আমি শুনলাম উনি লিগাল সেলের কিছু একটা হেড, এবং অবভিয়াসলি যেহেতু সুকান্তবাবুর সঙ্গে সমস্ত বিজেপির লোক তারা আমার সাপোর্টই করছিল, তারা বললো কোনো চিন্তা নেই, উনি ব্যবস্থা করে দেবে। এবং আমি আমার যারা বিশিষ্ট বন্ধুবান্ধব আছে, যারা আইন নিয়ে চর্চা করেন, যারা রাজনীতিতে আছেন, তাদের বন্ধুবান্ধবদের আমি জিজ্ঞেস করবো এটা নিয়ে কী করা যেতে পারে। কারণ আমাকে তো কারণ দিতে হবে। আপনি কলার ধরে, চুলের মুঠি ধরে, আমার অবশ্য চুল নেই, যে আপনি ঘাড় ধরে আমাকে একটা গাড়িতে তুলে দেবেন। আমি দেখলাম অনেক মেয়ে, অনেক ছেলেকে পুলিশ ব্রুটালি সরিয়ে দিল গাড়ির পথ থেকে বা পাশ থেকে। সেটা না আমাকেও করবে, তার তো একটা কারণ দিতে হবে। আমি এখনো অবধি মানে মাথা প্রায় ভোঁ করছে, ঘন্টা 6 আমার উপর দিয়ে যা গেল বা ঘন্টা 8। আমি বাড়িতে গিয়ে রেস্ট নেবো, কালকে সকালে আমি ডিসাইড করবো কি করবো। অবভিয়াসলি আমি লিগাল অ্যাডভাইস নেবো। মামলা করবো কিনা জানি না, এই কোর্টে মামলা করে কিছু হয় কিনা সেটাও আমি জানি না।
আপনার কি মনে হয় যে এই যে আপনার নিজের বাড়ির সামনে থেকে নিজের পাড়া থেকে তুলে নিয়ে যাওয়া হলো, এর কারণ যে ওই কেলগস কলেজে আপনি যে বিক্ষোভ দেখিয়েছিলেন, পোস্টার হাতে, সেই ছবি, সেই লাইভ ফিড আমরা প্রত্যেকে দেখেছি, সেইটাই এর পেছনে মূল কারণ? সেটাই হতে পারে। এবং সেইখানে যারা যারা ছিল, যারা যারা বোধ করেছেন যে আমি তাদের চেপে ধরেছি বা একটু অপ্রস্তুতে ফেলেছি, তারা নিশ্চয়ই অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন, কারণ তারা তো চ্যালেঞ্জ হননি, কখনো চ্যালেঞ্জ হতে ভালোবাসেন না। আমার মনে হয় সেটাই কারণ। বাকি এর বাইরে কোনো কারণ থাকলে আপনারা এক্সপার্ট এই ব্যাপারে, আপনারা এতদিন পলিটিক্স করছেন, কাভার আপ করছেন, মানে কাভার করছেন পলিটিক্যাল নিউজ, এবং কাভার আপও দেখছেন, আপনারা সেটা বিচার করে বিশ্লেষণ করে বের করুন এবং আমাকে জানালে আমার খুব ভালো লাগবে। খুব বাজেভাবে আপনার সঙ্গে আলাপ হলো, আপনার সঙ্গে অন্যভাবে আলাপ করতে চেয়েছিলাম। আপনি যদি আমাকে জানিয়ে দেন যে এই আপনার অপরাধ ছিল, তাহলে আমি সেই অপরাধটা নেক্সট বার করবো না। এটাই একটা সিভিলাইজড লোকের পক্ষে করার মতো। আপনি যদি বলে দেন 1 2 3 ইউ ডোন্ট ডু দিস, আই উইল নট ডু দিস, আমাকে সেটা ইন রাইটিং দিলে বা একটু জানিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এই যে মাঝের ফেজটা, আপনি আরেকটা অভিযোগ করছিলেন যে মাঝের ফেজটা রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে একটার পর একটা আপনার কাছে নাকি নোটিশ পাঠানো হয়েছে। কি বিষয় নোটিশ, তার কি কন্টেন্ট, কি চাওয়া হচ্ছে আপনার কাছ থেকে? আমি শুনুন, আমি সোমবাবু, আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি নট বদার্ড, বিকজ আমি তো প্র্যাকটিস করছি না। আমি তো রিটায়ার করেছি আজকে 1.5-2 বছর হয়ে গেল। 2023-তে আমি রিটায়ার করেছি, এপ্রিল মাসে খুব সম্ভবত। মানে আই হ্যাড মাই লাস্ট ডে ইন NHS, দেন আই কেম অফ হ্যাপিলি রিটায়ার্ড। আমি ভেবেছিলাম এখানে এসে মাকে নিয়ে, পরিবারকে নিয়ে, আমার স্ত্রী আমার সঙ্গে ফিরে এসছেন, ছেলেমেয়েরা ওদের সাথে থাকে, এখানে সেটা ভালো সুন্দর লাইফ ইয়ে করবো। তাতে ল্যান্ড আপ করলাম অভয়া কেসে। অভয়াটা দেখে মাথায় আগুন জ্বলে গেল। আমি তখন কিছুই করতে পারিনি, শুধু কতগুলো প্রতিবাদে সামিল হয়েছিলাম। এবং আমি বুঝতে পারছি না, আমার বুদ্ধিতে কাজ করছে না, কোনো একটা সভ্য, শিক্ষিত নয়, সভ্য একটা দেশে এরকম হতে পারে কিনা। যদি সেখানে বিন্দুমাত্র আইন আদালত মানা হয়, সেই দেশে এরকম কেন হয়, কি করে হয়, সেটা আপনারাই বিচার করে আমায় জানাবেন। আমি নিশ্চয়ই তার থেকে শিক্ষা নেব এবং সেই কাজ আর ভবিষ্যতে করবো না। এছাড়া আর কি বলবো। শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে আপনি সভ্য শব্দটা বললেন, যে ওখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি যেটা করেছেন সেইটা সভ্য আচরণ নয়, সেইটা অসভ্যতা, আপনাকে সামাজিকভাবে বয়কট করা উচিত। ও আচ্ছা, আমি উনি কিছু কথা বলছিলেন যেগুলো আমার মনে হচ্ছে বেসলেস, ব্যাড ফিগার্স। আমি ফিগার্সগুলোকে চ্যালেঞ্জ করেছিলাম। ফিগার্সগুলোকে চ্যালেঞ্জ করে আমি ওনাকে বলেছিলাম, প্লিজ, এই 5 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, কি সব উনি ভুলভাল বলছিলেন অ্যাজ ইউজুয়াল। আই ফেল্ট ভেরি ইরিটেটেড, আই স্টপ দ্যাট। আমি পোস্টারগুলো লিখে দিয়েছিলাম ওদের, অন্য আমার ভাইদের জন্য যারা ওখানে থেকে গেছিল, মানে খুব শর্ট টার্ম আলাপ। দে স্টার্টেড শাউটিং। আর ওই বানচাল যদি হয়ে গিয়ে থাকে, অ্যাট অল হয়নি, ওরা সেটা করেছে। আমি তাদের চিনি না, দুজনকে মাত্র আমি ওখানে চিনি। আমি আলাদা করে অসভ্য আচরণ কিচ্ছু করিনি। একটা লেকচার চলছে, তাতে কোয়েশ্চেন্স হতেই পারে। আমি হ্যান্ড রেজ করেছি। অবভিয়াসলি শি ইজ অ্যাকাস্টম টু মোনোলগ অনলি, শি ইজ নট ইন্টারেস্টেড ইন এনি ডায়ালগ। আমি ডায়ালগই দিতে চেষ্টা করছিলাম এবং সেই ডায়ালগটা উনি ডিনাই করেন এবং সেইখানে একটা ক্যাওস সৃষ্টি হয়ে যায়। আমি হল ছেড়ে বেরিয়ে চলে আসি। আমি এর বেশি আর কিচ্ছু করিনি। বাকি যারা অভয়া, ইউকিল অভয়া যে বলেছে, তাকে আমি জাস্ট চিনি, সেদিনই চিনলাম। এবং বাকি যারা প্ল্যাকার্ড, পোস্টার ইত্যাদি দেখেছেন, তাদের আমি কাউকে চিনি না। I went on my own, I met these people, I made a few challenges, verbal challenges, ডিবেটে যেটা হয়ে থাকে ওটাতে অন্যরকম চ্যালেঞ্জ না। এখন উনি সেটা নিতে পারেননি, সেটা অন্য বাবা। সামাজিকভাবে কি বয়কট করবে সে তারা বুঝে। সামাজিক, আমার সমাজের লোক তো আমাকে বয়কট করবে কিনা সেটা তারা ডিসাইড করবে। শাসক দল তো আর আমাকে বয়কট করাবে না। আগেকার দিনে শুনতাম যে ধোপানাপির বন্ধ, এখন তো আর সেই সিস্টেম নেই। দেখা যাক, করুক তাহলে। ডক্টর ব্যানার্জি, পুরো যে লাইভ অনুষ্ঠানটা এখানে ভারতবর্ষে আমরা সবাই দেখছিলাম, আমার একটা জিনিস একেবারে আপনার বিপরীত মেরুর একটা ভিউ আপনার সামনে রাখি। সেটা হচ্ছে যে আপনি বোধহয় অনেকটা পিছনে দাঁড়িয়েছিলেন, আপনার সামনেও অনেকে দাঁড়িয়েছিল। আপনি নীরবে একটা পোস্টার, যাতে বাংলায় স্পষ্ট করে অভয়ার বিচারের দাবি লেখা ছিল। আমি বলছি যে ধরুন যে ওটা তো ছিল প্রথমে ওনার স্পিচ, তারপরে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন যেখানে উনি প্রশ্ন নেবেন। আপনারা বা আপনি যদি অপেক্ষা করতেন যে স্পিচটা হয়ে যাওয়ার পর যখন প্রশ্ন উত্তরে, তখন একটার পর একটা আপনি যে বলছেন যে তথ্যগুলো আপনারা চ্যালেঞ্জ করতে গেছিলেন এবং চ্যালেঞ্জ করা উচিত বলে মনে করছেন, সেই তথ্যগুলো আফটার স্পিচ যখন ইন্টারাকশনটা হচ্ছে তখন যদি করতেন, অপেক্ষা করতেন ওনার স্পিচটা শেষ হওয়া অবধি, সেইটা আপনার কি মনে হয় না যে সেটা করলে সেটা আরও মানে আমি বলছি যে প্রোগ্রামের নর্মস মেনে একেবারে সঠিক কাজ হতো? মধ্যিখানে, বক্তৃতার মধ্যিখানে ওনাকে ইন্টারাপ্ট না করাটা। ওনার বক্তৃতার মধ্যিখানে ইন্টারাপ্ট না করলে কোনো ইন্টারঅ্যাক্টিভ সেশন হতো বলে আমার জানা নেই। সেটা পরে ওরা বলেছে অ্যাজ এ ডিফেন্স।
সেটা শিডিউলে ছিল না, হয়তো উনি বেরিয়ে এসে দেখা টাকা করতেন। আমি আমার ফিগার্সগুলো চেয়েছিলাম। ধরুন আপনি যখন লেকচার দিচ্ছেন ফিগার্স বলছেন, আমি বলছি এগুলো আরবিট্রারি ফিগার্স। কোন কোম্পানির বিজনেস আপনি এনেছেন আপনি আমাকে বলুন। উনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছেন, তখন উনি একটা কিছু বললেন, কিছু একটা বলেছেন আমার খেয়াল নেই। পাশ থেকে ফিউ আদার পিপল টুক ইট দেয়ার, মানে ওরা পুরো মানে ভলকানোর মতো ইরাপ্ট করেছে। ইরাপ্টটা আমি করি। আমি প্রশ্নটা ছুড়ে আমি চেষ্টা করছিলাম আমার জবাবটা পেতে। পাশ থেকে যদি আরো 10 জন যাদের আমি চিনি না তারা যদি অ্যাগ্রেসিভলি তাকে চ্যালেঞ্জ করে এবং অভয়ের কথা তোলে, আমার সেইটা তোলার জন্য আমি অপেক্ষা করতাম। কিন্তু ওরা যদি তোলে সেটার তো দায়িত্ব আমি নিতে পারবো না। আর ওদের সঙ্গে আপনি যাননি, আপনি একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল, আপনার নিজের অধিকারে নিজের সিদ্ধান্তে একাই গেছিলেন, মানে আপনি কোনো গ্রুপের অংশ হিসেবে বিক্ষোভ দেখাতে যাননি। আপনার নিজের অভয়া জিনিসটাকে, আপনি নিজে চিকিৎসক, সেই জন্য অত্যন্ত পীড়িত ছিলেন, সেই জন্য এককভাবে গেছিলেন। একদম। যে ব্লাফগুলো আমাদের দেওয়া হয় সেই ব্লাফগুলো আমি বলতে গেছিলাম। অ্যাটলিস্ট ইংল্যান্ডে আমার বলার চান্স ছিল, কারণ ওখানে এইভাবে পুলিশ তুলে নিয়ে যায় না। তাও ওর সিকিউরিটি এসে ধাক্কাধাক্কি শুরু করে এবং তাদের সঙ্গে আমি কোনো কনফ্লিক্টে না গিয়ে আমি হলটা লুজ করেছিলাম। ততক্ষণে অন্যরা যা করেছে তাদের দায়িত্ব আমি নিতে পারবো না, তারা যাতে আমি চিনিও না। পরে আলাপ হলো এবং যারা আমাকে ওইখানে ওকে সাপোর্ট করছিলেন, বক্তাকে সাপোর্ট করছিলেন এবং আমাকে বলছিলেন এই যে বিপরীত ভিউটা, যে আপনি ওয়েট করতে পারতেন, তারা কিন্তু পরে এসে অবভিয়াসলি ব্রিটিশ সিটিজেনরা, বাকি তো সব ওনার দল বল, সেটা সব ওর দলে যাবে, সেটাই স্বাভাবিক। 100 জনের মধ্যে 50 জন 60 জনই ওর লোক ছিল। বাকি কিন্তু যারা হোয়াইট ককেশন পিপল, দে অল কেম অ্যান্ড অ্যাপোলোজাইজ টু মি when I disclosed the facts to them that these are the things I needed to challenge and these are the people who are in the bunch. ওরা বলেছে আমাকে পরিষ্কার অ্যাপোলজি করেছে, উই ডিডন্ট নো দ্যাট, সরি ডক্টর, উই হ্যাড টু বিহেভ লাইক দিস। আমি ইউ ডিডন্ট নিড টু থ্রো মি আউট অফ দ্য থিংস, আই জাস্ট ওয়াকড অ্যাওয়ে। কিন্তু বলছে আমাদের কিছু করার ছিল না, আমাদের তো সিকিউরিটি, তাই আপনাকে রিকোয়েস্ট করেছি। এবং তারা কিন্তু ক্ষমা চেয়েছে এবং ওই বাঞ্চ অফ পিপল যারা ওখানে ইন্টারভিউ করতে যারা ওনাকে ডেকেছিল, তাদের অন্তত 2-3 জনকে নাম আমার মনে নেই, আমি তাদের মিট করে আমার যা বক্তব্য আমি বলে দিয়ে এসেছি, আমার গ্রিভান্সেস যেটা আছে এই ছবিটা ওদের দিয়ে এসেছি। এবং ওরা সেটা জানতো না, তার জন্য বললো যে সরি, আমরা উই ডিডন্ট নো দ্যাট, দ্যাটস অল, এন্ড দ্য ম্যাটার স্টপ দেয়ার। ডক্টর ব্যানার্জি, ওইটা সহ্য হয়নি অবভিয়াসলি। উনি কোনো রকম আমার এখানেই প্রশ্ন, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমি সমীর চক্রবর্তীর কাছে আসবো, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্পোকসম্যান। আমি বলছি সমীরদা, আমি ধরে নিচ্ছি যে কেলক কলেজের ওই বিক্ষোভ করে উনি ঠিক করেননি, আমি এটা মনে করি না, কিন্তু আমি ধরে নিচ্ছি। প্লেস অফ অকারেন্স তো অক্সফোর্ড, ভবানীপুরে উনি ওনার বাড়িতে আসছেন, সেখানে তাকে ধরে লালবাজারে নিয়ে যাওয়া হবে কেন? শোনবাবু, দুটো অনুরোধ করবো। একটা হচ্ছে, অনেকক্ষণ ধরে ভাষণটা দেখলাম, বিবৃতি শুনলাম, আমাকে আনইন্টারাপ্টেড 1.5-2 মিনিট বলতে দিন। বলুন। ওনারই বক্তব্য আমি অনেক কিছু টেনে আনবো। এই ডাক্তারবাবুর নাম আজকে আপনারা কেন এটা নিচ্ছেন, ইন্টারভিউটা কেন দেখাচ্ছেন, তার কারণ হচ্ছে কেলগ ইউনিভার্সিটিতে, মানে অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে কেলগে যখন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বিদেশে থাকেন, তাকে কি ভারতীয় হিসেবে বিক্ষোভ দেখানো উচিত? দেশের মুখটা পড়ে না? আমার প্রথম প্রশ্ন। দাঁড়াও না, আমি কিন্তু তুমি যখন বলেছো আমি বলিনি, ডক্টর ব্যানার্জি ওখানে আছেন, উনি ওনার জবাব দিতে ওনার বক্তব্য, উনি কিন্তু ভারতীয় নন। আপনাকে জানিয়ে রাখি, উনি কি ব্রিটিশ নাগরিক হোল্ডার? হ্যাঁ, একদম। উনি কি ব্রিটিশ 20 বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে ওখানকার শল্য চিকিৎসক, সুনামের সঙ্গে ন্যাশনাল হেলথ সার্ভিস বা ব্রিটিশ নাগরিক উনি। আমি বলছি, আমি ভুল বলছি? আপনি ব্রিটিশ নাগরিক তো? আমি ব্রিটিশ নাগরিক, আমি 25 বছর ওখানে এনএইচএস এর কাজ করেছি। না, ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার না ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার? 100% নাগরিক হলে পাসপোর্ট হোল্ডার হতে হবে। আপনি নিজে ইন্ডিয়ান সিটিজেন 6 বছর। হ্যাঁ, উনি যদি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হন, তাতেও কি এটা খুব সম্ভ্রম জাগানো, মানে একটা ভালো লাগার জিনিস যে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যখন দেশের বাইরে যাবেন তখন এই ঘটনা ঘটাবেন? দ্বিতীয় নম্বর, আজকে তো ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়লো, সুকান্ত মজুমদার ওনার বাড়িতে কেন যেতে পারে? তাহলে বেছে বেছে সোহন বাবু, তাহলে কি এটা বিজেপি করিয়েছিল
সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে অক্সফোর্ডে, এটা কি বিজেপি নইলে সুকান্ত বিজেপি করেছিল এই বাইরে চালাতে হবে। তাই আমি তো মনে করছি যে সিপিএম বিজেপি দুজনের কাছে যাওয়া হবে, কিন্তু তার আগে সবার কাছে যাব। তার আগে একবার বেশ সবাই একসঙ্গে বললে থ্যাংক ইউ। ডক্টর ব্যানার্জি, শুধু ডক্টর ব্যানার্জির অডিও শুনবো। ডক্টর ব্যানার্জি আপনার মত, তারপরে আসবো তোমাদের কাছে। ডক্টর ব্যানার্জি, ডক্টর ব্যানার্জি, সমীর চক্রবর্তী বলছেন যে এই যে বিক্ষোভ আপনারা দেখিয়েছেন এটার পেছনে কি বিজেপি ছিল? বিজেপি করিয়েছে। কারণ সুকান্ত মজুমদার আজকে এই 20শে জুন আপনার বাড়ি গেছেন, মানে যাওয়ার চেষ্টা করছিলেন, যেতে পারেননি, লালবাজার পৌঁছে গেছেন। হ্যাঁ, বিজেপি তো করাননি সেটা। দেখুন, ওনারা সবকিছু বলতে পারেন, তাই না? ওপর থেকে ভূত ভর করেছিল সেটা বলতে পারে। সুকান্ত মজুমদার আপনার বাড়িতে কেন? এই উত্তরটা দিন না। সুকান্ত চেঁচামেচি করছে, তো কথা বলতে দেয় না এরা। সত্যি কথা বললে তো তখন কথা বলতে দেয় না। আমি 250 মাইল গাড়ি চালিয়ে নিজের তাগিদে আমি গেছিলাম অভয়ার প্রোটেস্ট করতে, এবং শুনতে লেকচারটা কি দেয় আমার প্রথমেই মনে হয়েছে অনেক চ্যালেঞ্জিং পয়েন্টস আছে, সো আই পুট সাম চ্যালেঞ্জেস অন। আর বাকি বিজেপি করায়নি। আর সুকান্ত মজুমদার আমার বাড়িতে এসেছিলেন কেন? উনি বিজেপি ছাড়াও তো একটা আলাদা মানুষ। উনি আপনার সঙ্গে বহুকালের পরিচয়, আপনার সঙ্গে বহুকালের পরিচয়, আমি ওর সঙ্গে আমার বাড়িতে আসুন মশাই, একটু চা খেয়ে যান বলে আমি নিশ্চয়ই আপনার মাকে দেখতে যাব। এখন কে কি করিয়েছে আমি জানি না, আমাকে অ্যারেস্টটাও তাহলে বিজেপি করিয়েছে। কার জন্য লিখে নিয়ে গেছিলেন? আপনার বিপরীতে পোস্টারগুলো কার জন্য লিখে নিয়ে গেছিলেন? উত্তরটা দিন। আপনি বলুন, আপনার ফলো করি আমি। রাজস্বী, বুয়াদা যে কথাটা বললেন সুমিতদা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়িয়ে ভারতবর্ষের অর্থনীতির ওপরে টিপ্পনি কাটেন লন্ডনের মাটিতে দাঁড়িয়ে, সেটা শোভনীয়। ভারতবর্ষের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাশ হওয়া বিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইউএন রেফারেন্ডাম চান, সেটা কি খুব গ্রহণযোগ্য? ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, লন্ডনে গিয়ে ব্রিটিশদের প্রশংসা করার দায়িত্ব কে দিয়েছিল আপনাকে? হ্যাঁ, ব্রিটিশদের প্রশংসা করেছিলেন, বিপ্লবীদের কথা কবে? ওখানে বক্তৃতায় যখন দিয়েছিলেন তখন আমাদের বিপ্লবীদের কথা শোনো, আমি তো জানি ব্রিটিশদের পাশে এসেছিলেন, জ্যোতি বসু পাচারদের গিয়েছিলেন এবং চোরেদের সাথে তুলনা করবেন না, চোরেদের সাথে ওই জ্যোতিবাবুর বিরুদ্ধে বাবু বলেছিল মিথ্যে কথা বলছেন। কে মিথ্যে কথা বলছেন? আপনি দ্রুত এই ক্যাকোফোনির মধ্যে একেবারে স্পষ্ট করে এই চিকিৎসক ডক্টর ব্যানার্জি এই মুহূর্তে লাইভেও আছেন। তিনি এই মেডিকেল কাউন্সিলের তরফে একটার পর একটা নোটিশ পেয়েছেন, এরপর কি বলেছেন তিনি দেখে নেব। आरोप है कि आप ही ममता बनर्जी को तिलक कॉलेज में सवाल, ये आरोप है क्या? ये तो घटना है। অক্সফোর্ডের কেলক কলেজে যখন বক্তৃতা দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তাকে যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, বর্তমানে ব্রিটেনের নাগরিক, কিন্তু আদিবাড়ি ভবানীপুর থানার হরিশ মুখার্জি রোডে। প্রবীণ এই চিকিৎসকের অভিযোগ, বিক্ষোভের পর থেকেই কলকাতার বাড়ির ঠিকানায় পরপর নোটিশ পাঠিয়ে যাচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল। হ্যারাস কিভাবে করবো? ওই যে আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে, আরও হয়তো 10টা চিঠি আসবে। চিঠি গুলো দিয়ে তো কোনো লাভ নেই, আমি প্র্যাকটিসই করি না, আপনি আমার কিসের রেজিস্ট্রেশন ধরবেন? আমাদের রেজিস্ট্রেশন দরকার নেই। রাজ্য মেডিকেল কাউন্সিলের পাঠানো নোটিশে লেখা হয়েছে, তাদের কাছে অভিযোগ এসেছে যে চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় অ্যানাস্থেসিস্ট হিসেবে ব্রিটেনে প্র্যাকটিস করছেন। রাজ্য মেডিকেল কাউন্সিলে এমবিবিএস হিসেবে নথিভুক্ত রয়েছেন তিনি। তার কাছে জানতে চাওয়া হয়েছে তার উচ্চতর কোয়ালিফিকেশন কেন নথিভুক্ত করা হয়নি। তিনি যে ব্রিটেনে প্র্যাকটিস করছেন সেই তথ্য রাজ্য মেডিকেল কাউন্সিলকে জানানো হয়নি। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের 26 আর 28 ধারা অনুযায়ী এই তথ্য রাজ্য মেডিকেল কাউন্সিলকে জানানো উচিত ছিল। বাজে প্রপাগান্ডাকে চ্যালেঞ্জ করেছিলাম, আমাকে তো টার্গেট হতেই হবে। আপনি নোটিশটা পাওয়ার পর কি করেছেন? উত্তর দিয়েছেন, অনেকদিন আগেই তো নোটিশ পাঠিয়েছি। হ্যাঁ, আমার খেয়ালও নেই, মানে আই ডিডন্ট থিঙ্ক যে আমি ওটাকে রিপ্লাই করব। আমি ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি, কারণ আমি নট অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, আমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন, আমি ব্রিটিশ সিটিজেন।
সো আমার কোনো দায়বদ্ধতাই নেই এদের কাছে কোনো রকমভাবে কোনো ডিক্লারেশন দেওয়া। যদিও মেডিকেল কাউন্সিলের নোটিশকে এক ফোঁটাও গুরুত্ব দিতে নারাজ ব্রিটিশ নাগরিক এই বাঙালি চিকিৎসক। आरोप करने का कुछ है ही नहीं, बोला है कि मैं रजिस्टर किया नहीं। आई एम ए रिटायर्ड पर्सन, आई हैव कम फ्रॉम इंग्लैंड 1.5 years, आई हैव प्रैक्टिस माय लास्ट थिंग एंड फॉर द लास्ट 30 years हमने इधर कुछ प्रैक्टिस नहीं किया। सो मैं आई एम नॉट बॉदर्ड टू आंसर देम एंड आई विल चैलेंज हर कंटिन्यूअसली एज लॉन्ग एज आई कैन स्टे हियर। আমরা একটা অভিযোগ পেয়েছিলাম যে উনি অ্যানাস্থেসিওলজি প্র্যাকটিস করেন, কিন্তু আমাদের রেকর্ড অনুযায়ী দেখা গেছে যে উনি এমবিবিএস হিসেবে আমাদের কাছে রেজিস্টার্ড। সেই জন্যে আইএমসি অ্যাক্টে 26 এবং 28 ধারা, এবং তাছাড়া উনি ইংল্যান্ডে প্র্যাকটিস করেন, 26 ধারা অনুযায়ী অ্যাডিশনাল কোয়ালিফিকেশান থাকলে তার রেজিস্ট্রি করাতে হয়, আর 28 ধারা অনুযায়ী যদি আপনার চেঞ্জ অফ প্লেস অফ প্র্যাকটিস চেঞ্জ হয় তাহলে সেটা জানাতে হয়। এই দুটোর কারণ জানতে চেয়ে আমরা ওনাকে চিঠি দিয়েছি। শুক্রবার রাস্তা থেকে গ্রেফতার করে সুকান্ত মজুমদার ও চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে লালবাজারে নিয়ে যায় পুলিশ। আমাকে অ্যারেস্ট শুধু করেনি, আমাকে জঘন্যভাবে তুলে নিয়ে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। আমি কোর্টে তো নিশ্চয়ই যাবো, এটা তো আমি চাইবো, কারণ আমাকে হঠাৎ কলার ধরে তুলে নিয়ে যাবে চোর পকেটমারের মতো, তুলে নিয়ে গাড়িতে পুরো বল প্রয়োগে, সেটা তো আমি কিছুটা লড়বই বটেই। আর আমি ব্রিটিশ সিটিজেন, আই থিঙ্ক দে হ্যাভ ভায়োলেটেড দ্য রুল। আমি ব্রিটিশ সিটিজেন, আমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন, আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নই, আমার পাসপোর্ট ব্রিটিশ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জেরেই কি ব্রিটেনের নাগরিক বাঙালি চিকিৎসককে এভাবে হেনস্থা করা হচ্ছে? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নয়? প্রশ্ন বিরোধীদের। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নজরুল্লাহ, পুলিশের পাটে আসি, আইন কি বলছে? মানে কোনো নাগরিক, তার নাম সুকান্ত মজুমদার হতে পারে, সুব্রত বক্সী হতে পারে, সুজন চক্রবর্তী হতে পারে, তিনি একজন ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন, কাম হোয়াট মে। আমি বলছি, প্রথমে সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হলো, ডাক্তারবাবু বাড়ি থেকে বেরিয়ে এলেন, নিজের বাড়িতে হেঁটে নিয়ে যাবেন, আলটিমেটলি দুজনকে লালবাজারে নিয়ে যাওয়া হলো। কোন আইনের বেসিসে? দেখুন, আইনের ভিত্তিতে এটা করা যায় না, কিন্তু আপনাকে আমি অনুরোধ করব যে 2012 সালে বেলপাহাড়ির মিটিংয়ের কথাটা একটা মনে করুন। শিলাদিত্য চৌধুরী বলে একজন লোক, সারের দাম কেন বাড়ছে প্রশ্ন, হ্যাঁ, তো তারপরে মানে সেই লোকটিকে তিনি চিনতেন না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, কিন্তু এটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের সময়ের আগে উনি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে মাওবাদী, এবং পুলিশকে বলেন অ্যারেস্ট করতে। আপনাদের খেয়াল করুন, মানে ওনার এতই দক্ষতা। পুলিশ তাকে ধরে নিয়ে যায়, তারপরে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন যে আমি মাওবাদী না, আমি বরং তৃণমূল করি, গতবার তৃণমূলকে ভোট দিয়েছি, তৃণমূলের হয়ে আমি সভায় গিয়েছিলাম। তখন পুলিশ তাকে ছেড়ে দেয়। 2 দিন পরে পুলিশ তাকে আবার ধরে কোর্টে পাঠায়, এবং তারপরে সপ্তাহ 2 তাকে হাজতে থাকতে হয়। তার মানে এখানে পুলিশের, আপনি যে প্রশ্ন করছেন না, তো পুলিশ তো প্রথম দিন পুলিশ মন্ত্রী বলার পরেও ধরে ছেড়ে দিয়েছিলেন, তারপরে তাকে ধরতে হয়েছে, মানে পুলিশ মন্ত্রী নিশ্চয় তাদেরকে বলেছে যে তাকে ছেড়ে দিলে কেন। তো এখানে বেলপাহাড়ির পুলিশ মমতা ব্যানার্জির অধীনে ছিল। তো এই কেলগ কলেজে মুখ্যমন্ত্রী ভাষণ দিতে গিয়েছেন, তো সেখানে মিথ্যে বললেও তিনি প্রশ্ন করবেন, তিনি সেখানে ঠিক ছিলেন। তারপরে তিনি মুখ্যমন্ত্রীর পুলিশ যেখানে থাকে সেখানে তার বাড়ি হলেও আসবেন, এটা কি করে মুখ্যমন্ত্রী মেনে নিতে পারেন? দুটো কথা, একটা উনি খুব ভয়ঙ্কর কথা বললেন, উনি একটা কথা বললেন আমি শুনলাম যে দেশটা সভ্য হলো শিক্ষিত না। আমার খুব অবাক লাগলো যে এক ভদ্রলোক, উনি ওখান থেকে চলে এসছেন, এখনো মন কাঁদছে ভারতবর্ষের জন্য, অথচ বলছেন ব্রিটিশদের সব ভালো, ইংল্যান্ডের সব ভালো কথা। আজকে যেটা উনি একটু আগে বললেন, আমি বলি না ভালো কথা, মানলাম, আমি পরে ওখানে 25 বছর কাজ করছেন, তার মনেই হতে পারে দেশটা শিক্ষিত নয়। না, ঠিক, একদম ঠিক। আজকে পুলিশের এরম ধরলে কিন্তু আরো আরেকবার মনে হবে। আজকের ঘটনার পর আমার ধারণা ডক্টর ব্যানার্জির এরম মনে হয়। এরপরে যে বাংলা যারা পাকিস্তানের জন্য হৃদয়ে কাঁপছিল, এরম তো বহু মানুষ ছিল। একটা লাইন বলবো, খুব ভালো যুক্তি, যেটা এখানে তৃণমূলের মুখপাত্র যারা আছেন তারা বলছেন যে বিদেশের মাটিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কেন প্রশ্ন করা হয়েছিল বা কাউকে করা যায় কিনা। আমাকে 1 মিনিট বলতে দাও, আমার সময়টা চলে যাচ্ছে। আমার ঠিক সেম প্রশ্নটা তাদের কাছে, যখন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডে গোটা বিশ্বের কাছে আমাদের মুখ ছোটা হয়,
যখন বুঝতে পারা যায় আমাদের রাজ্যের শাসন ব্যবস্থাটা পুরো মিথ্যের উপর দাঁড়িয়ে আছে, যখন বোঝা যায় এই রাজ্যে এতগুলো মানুষ রাস্তায় যোগ্য চাকরির লোকেরা পড়ে আছেন, তখন তোমাদের হৃদয় কাঁদে না। আমি একটু আইনের জায়গাতে বলবো। শুনুন, আমি বলছি যে সংবিধানের 19 নম্বর ধারায় পরিষ্কার করে যে অধিকারগুলো দেওয়া আছে একজন বিদেশি নাগরিকের কেউ দেওয়া আছে, যে কোনো মানে লফুলি যে কোনো লোকের সাথে মিশতে পারে। এই যে সরাসরি পুলিশ এখানে ইন্টারভেনশন করলো, সরাসরি সংবিধানের 19 নম্বর ধারাকে ভায়োলেট করলো এবং যেভাবে ডিটেন করা হয়েছে ইললিগাল ডিটেন আমি মনে করি। খ হলো কেলগস কলেজে যদি উনি, আমি ডেভিলস অ্যাডভোকেট হিসাবে বলছি, কেলগস কলেজে উনি অন্যায় করেছেন, তাহলে শাস্তিটা কেলগস কলেজ হয়তো অথবা ব্রিটিশ পুলিশ দিবে। আমার প্রশ্ন হচ্ছে যে মানে যখন আমরা প্রাচীন মানে কালে বা মধ্যযুগে আমরা দেখেছি যে রাজার পুলিশ থাকতো, লেঠেল বাহিনী মানে রাজা নিজের পার্সোনাল। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে পার্সোনালি মানে পুলিশকে ব্যবহার করছেন? এই জায়গাটা কিন্তু একটা ভয়ের জায়গা, কারণ পার্সোনালি যদি আপনি পুলিশকে ব্যবহার করেন মানে আপনার ইগোর জন্য, তাহলে কিন্তু বলবো যে আমাদের এনার্কি আসা বা মানে আফ্রিকার মতো দেখুন, আমি প্রথমে বলি উনি একজন বিদেশি নাগরিক, তার ভারতীয় অরিজিন রয়েছে, ওসিআই বলা হয়। তো ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, তিনি একজন বিদেশি নাগরিক, তিনি ভারতবর্ষে এসে ভারতবর্ষের পুলিশ দ্বারা এইভাবে হেনস্থা হচ্ছে, এটা কিন্তু ভারতবর্ষের জন্য খুব একটা ভালো হচ্ছে না। আর একটা জিনিস সংশোধন করে দিই, আর্টিকেল 19 এটা কিন্তু সিটিজেনের রাইট, কিন্তু তার অর্থ এই নয়, তার অর্থ এটা জাস্ট আমি বলে দিই, দেখুন প্রতিটি মানে ভারতবর্ষে আসা প্রতিটি মানুষের রাইট টু লাইফ রয়েছে। রাইট টু লাইফ কিন্তু শুধুমাত্র সিটিজেনদের জন্য নয়, যিনি বিদেশি নাগরিক তার জন্য যে কাউকে গ্রেপ্তার করতে হলে কি কারণে গ্রেপ্তার করছে সেটা থেকে অ্যারেস্ট মেমো ইস্যু করতে হবে এবং সই নিতে হবে। যদি সেটা না নেওয়া হয় তাহলে তার পরিবারের কাউকে খবর দিতে হবে যে এই কারণে অ্যারেস্ট করা হয়েছে, এখানে রাখা হবে। তিনটে রাস্তায় প্রচার করা যায় না, লোকসভা নির্বাচনের সময় প্রার্থীরা যেতে পারে না, ডক্টর ব্যানার্জির কাছে আরেকবার যাব। ডক্টর ব্যানার্জি, আপনি তো এই পশ্চিমবঙ্গের মাটিতে বড় হয়েছেন, ডাক্তারি পাশ করেছেন, সফলভাবে ডাক্তারি করেছেন, 25 বছর ব্রিটেনে ডাক্তারি করছেন। এই অভিজ্ঞতা আপনার গোটা জীবনে, হ্যাঁ গোটা জীবনের কেরিয়ারে দেশের তো এইরকম অভিজ্ঞতা নিঃসন্দেহে আপনি আর হয়েছে কিনা আমি জানি না, তো কীরকম আজকের তো একটা ঘটনাবহুল দিন, মানে ধরুন বিকেল থেকে এই রাত 10টা অবধি যা চললো, এখন 9:45 রাত, আমি বলছি যে আপনার গোটা দিনের কি আত্মজীবনীতে লেখার মতো একটা অধ্যায় তৈরি হলো? হ্যাঁ, আত্মজীবনীতে দুটো পাতা তো হয়ে গেছে যদি 10 পাতার আত্মজীবনী হয়। আর আমি একটা কথা বলে রাখি, কেউ একজন আপনার ওখানে বললেন, কোন একজন বক্তা, যে আমি বিদেশের মাটিতে এই মুখ্যমন্ত্রীকে অপমান করেছি। মুখ্যমন্ত্রী কিন্তু যখন ওকে ওই যিনি ইন্টারভিউয়ার ছিলেন, একটা শর্ট ইন্টারভিউ ছিল, যখনই বলেছে ইন্ডিয়া ইজ জাম্পিং আপ, এসকালেটিং হিমসেলফ to the third largest economy, maybe they will become second or first at one point, right? উনি কিন্তু একদম মানে সাডেনলি যেন ঘুম থেকে ওঠার আগে, তার আগে বোধহয় একটু ডোজ অফ করে গেছিলেন, উনি কিন্তু স্ট্রেট বললেন আই ডিফার, এবং সেইটা কিন্তু ভারতীয় হাই কমিশন খুব একটা ভালোভাবে নেয়নি, কারণ ওইখানে তো উনি ডাইরেক্টলি ইন্ডিয়ার প্রগ্রেসটাকে উনি কনফ্লিক্টে ঢুকিয়ে দিলেন, ইন্ডিয়ার একটা প্রগ্রেস হয়নি। তা ভিতরের লোক গিয়ে যদি একটা লেডি অফ পজিশন যদি ওই কথা বলতে পারে, আমি তো তাকে শুধু প্রশ্ন করেছি, আমার প্রশ্নগুলো আমার ভিডিও থেকে আপনি শুনতে পাবেন, যে আপনি একটু পরিসংখ্যান দিয়ে কোন বেশ করে সেখানে ইনভেস্ট করেছেন আর নাম্বারটা সঠিক করে বলুন। 1 লাখ 2 লাখ আরে ওনার কথাটা একটু শুনুন, মানে অলমোস্ট পাসিভ করতে পারছিলাম না আমি, যার জন্য আমি প্রশ্নটা করেছি। এদিন উনি বললেন টাটা পাস থেকে দে সেড ইউ সর্ট অফ কিক দ্য টাটাস আউট অফ ওয়েস্ট বেঙ্গল, এই পাস থেকে, আর সেইখান থেকে অভয়া ইত্যাদি এসকালেট করে হয়ে গেল। আই হ্যাড নো কন্ট্রোল ওভার দ্যাট। আমি যখন দেখেছি ওরকম হয়েছে, আমি বেরিয়ে চলে এসে বাইরে আমার বক্তব্যটা রেখেছি নিজের কাছে, নিজের ভিডিওতে। কাজে
এইটা একটা মানে খুব বাজে, এবং বোঝাই যাচ্ছে মাসল পাওয়ার ফ্লেক্স করছেন। এটা একটা মানে কি বলবো, কিভাবে হিসেব করা যায়, এটা তো পুরো মিলিটারি রুলের মতো। নাজি মাসল ফ্লেক্সিং, ইউ ক্যানট সে এনিথিং এক্সেপ্ট হেল হিটলার, এরকমই তো আমার মনে হচ্ছে। আমি আর কি বলবো বলুন এর চেয়ে বেশি। এবং আমি বিনা কারণে গ্রেফতার হয়েছি কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, আমার বন্ধুরা বলবে বা আমার লয়াররা বলবে। আমি আজকে এই ব্যাপারে আর আলোচনা করে লাভ নেই। সোমবাবু যদি আমাকে ডাকেন, এটা আরামসে মাথা ঠান্ডা করে বিশ্লেষণ করব আমরা এক সময়। আমার দোষ হয়েছে না তার দোষ হয়েছে, যদি বা দোষ হয় আপনি কারেক্টলি বলেছেন, তাহলে সেটা ওইখানে কমপ্লেন করা উচিত ছিল যে ব্রিটিশ সিটিজেন কেন আমাদের চিফ মিনিস্টারকে অপমান করেছে। এইখানে করা মানে ভবানীপুরে নিজের কালীঘাট এরিয়ায় উনি শুধু আমাকে জাস্ট জব্দই করতে চান, এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ এভিডেন্স আছে। ওনার পরিবারের অনেকেই আমার সঙ্গে মানে কনফ্লিক্ট নেবার চেষ্টা করছেন। আমি সাবধানে এড়িয়ে আছি, কিন্তু এই মুহূর্তে আমার উপায় নেই, কারণ আমার মা ওখানে থাকেন। উনি ঠিক মতো বিছানা থেকে উঠতে পারেন না, বেডরিডনি বলা যেতে পারে। 80 বছর প্লাস বয়স, 82 বছর বয়স, এবং আমি প্রায় অপারগ মাকে ওখান থেকে সরানোর জন্য। মা ইংল্যান্ডে যাননি বলেই আমি এখানে ফিরে এসেছি, আর মাকে অন্য বাড়িতে নিয়ে যেতে আমার 6 মাস সময় লাগবে। আমি আপাতত পুরো একদম সে গান পয়েন্টে রয়েছি, এটা আপনি বলতে পারেন। ওখানে আমায় যেতেই হচ্ছে, এরপরে আমি জানি না আমার ভবিষ্যতে কি আছে। আপনারা অন্তত জেনে রাখলেন যে আমি থ্রেটেন্ড ফিল করছি, এবং দ্য থ্রেট ইজ দেয়ার ইন দ্য এয়ার। সো দ্য থ্রেট কালচার ইউ ক্যানট ডিনাই ইট। অ্যাট লিস্ট আই হ্যাভ ফেল্ট ইট টুডে উইথ মাই ওন লাইফ, এইটাই আমি বলছি। অনেক ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি পরিষ্কার আমার টেকটা এখানে বলবো, যেটা নিঃসন্দেহে এই স্টুডিওয়ে যারা আছে কোনো পক্ষকেই সন্তুষ্ট করবে না। আমি প্রথমে বলবো যে একজন ডাক্তার, কৃতি ডাক্তার, যিনি ওখানে সেটেল, ওখানের নাগরিকত্ব নিয়েছেন, তিনি তার বাড়িতে বৃদ্ধা অসুস্থ শয্যাশায়ী মা, তাকে বলতে হচ্ছে যে রাষ্ট্রশক্তির মানে পেশি শক্তি তাকে চিন্তায় রেখেছে যে কতটা নিরাপদে, কতটা সুস্থভাবে এখানে তিনি বসবাস করতে পারবেন। আজকের বিকেলের লালবাজারের অভিজ্ঞতা তাকে সেই শিক্ষা দিয়েছে। এটা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস নাগরিক হিসেবে এই রাজ্যের এবং এই কলকাতার খুব শ্লাঘার বিষয় নয়। পাশাপাশি আমি ওনাকেও যেটা বললাম, আরেকবার আমি রিপিট করব, সেটা হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিদেশে গিয়ে একটা বক্তৃতা দিচ্ছেন, আমার ভালো লাগতো। আমি বিশ্বাস করি যে তার, দেখুন, কয়েক সপ্তাহ আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী হাসপাতালে গেছেন, তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং তিনি মেজাজ হারিয়েছেন। অতএব যারা সাধারণ নাগরিক, তাদের প্রশ্ন করার অধিকার কিন্তু প্রায় সমস্ত দেশের, স্বৈরাচারী দেশ ছাড়া, সংবিধানে স্বীকৃত। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছেন এবং তার পাশে চেয়ার, আসন আছেন এবং পরিষ্কার একটা ইন্টারেক্টিভ সেশন সেখানে ছিল, যারা বিক্ষোভ দেখিয়েছেন, যারা তাকে থামিয়েছেন, যারা তাকে বাধা দিয়েছেন, আমার ভালো লাগতো দর্শক হিসেবে তার বক্তৃতা হয়ে যাওয়ার পর ওই ইন্টারেক্টিভ সেশনে তারা যদি প্রশ্নটা তুলতেন, যেটা সিভিল সোসাইটির নর্মস বলে আমি বিশ্বাস করি। আমি আবার বলছি, এই মত কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপ লাগতে পারে, কিন্তু ডক্টর ব্যানার্জি যেটা বলছেন, উনি ওখানে তাকে বাধা দেননি, উনি পেছনে ছিলেন, এবং সেটা ভিডিওতেও দেখা যাচ্ছে। আমার পরের প্রতিবেদনে যে ভিডিও আমি আরেকবার দেখাবো, উনি শুধু প্ল্যাকার্ডটা তুলে ধরেছিলেন, সামনে থেকে কেউ বলেছিলেন, এবং তারপর ওনার অভয়াকাণ্ডে নিঃসন্দেহে একজন চিকিৎসক, তিনি হনলুলুতে থাকতে পারেন বা সান ফ্রান্সিসকো থাকতে পারেন, তাকে স্পর্শ করবে, সেটাই স্বাভাবিক। যে কোনো সংবেদনশীল মানুষের ক্ষেত্রে তাকে স্পর্শ করেছেন, তিনি প্রশ্ন তুলতে গেছিলেন, এর ভেতরে কোনো অপরাধ নেই। এবং আইনের ভাষায় যদি অপরাধের কথা হয়, ওখানে যদি উনি অপরাধ করে থাকেন, ভবানীপুরে সেই অপরাধের শাস্তি পাবে কেন? ভবানীপুরে কেন? প্লেস অফ অকারেন্স থেকে এত হাজার কিলোমিটার দূরে কলকাতা পুলিশ তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হবে কেন? আর বাড়িতে, আমি আবার বলছি, সুব্রত বক্সী হতে পারেন, সুজন চক্রবর্তী হতে পারেন, সুকান্ত মজুমদার হতে পারেন, যে কেউ একজন নাগরিকের বাড়িতে যেতে পারেন। এটা মানে আমি বলছি ওনার নাগরিক অধিকারে হস্তক্ষেপ। পাশাপাশি আমি এটাও বলবো, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতা শেষ হওয়ার পর তাকে প্রশ্ন করলে সেটা সিভিল সোসাইটি সম্মত হতো, এটাও আমার খুব স্পষ্ট মত। যাই হোক, আমার পরের প্রতিবেদন, যারা গোটা ঘটনাটা ভুলে গেছেন, কেউ কেউ তো ভুলে যাননি, বোঝাই যাচ্ছে ওনার লালবাজার নিয়ে যাওয়া থেকে, কিন্তু যারা ভুলে গেছেন তাদের জন্য আরেকবার তো মনে করে দিতেই হবে। দেখুন, অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কারণেই কি ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসককে বারবার নোটিশ পাঠিয়ে হেনস্থা করছে রাজ্য মেডিকেল অ্যাসোসিয়েশন? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন বলেই কি কলকাতায় তার সঙ্গে সুকান্ত মজুমদারকে দেখা করতে দিল না পুলিশ? গ্রেফতার করলো দুজনকে। पुलिस ने उसको झूठ बोला कि हम घर पे नहीं है, लेकिन मैं तो 1 बजे से उधर रुक रहा हूँ। ये लोग तो आए हैं, कब आए आप लोग? When did you come? 1:30 সময় এরা চলে এসেছে। আপনার উপরে কি নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে? একটা কিছু হচ্ছে, একটা কিছু এনাকে যেহেতু ইনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন,
যেহেতু উনি কেলক কলেজে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, সেই জন্য এনার জীবন ব্যতিব্যস্ত করে দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। अभिषेक बनर्जी आपका नेबर है, इसीलिए क्या ऐसा हो रहा है? Absolutely, we are sharing the. I have never seen him, but we share the walls, it seems. And every day we have been harassed. But I am a robust fighter, so I am giving them a good fight. लेकिन आज तो इनके साथ ये हुआ. This is beyond my horizon of dreams. কিন্তু একজন চিকিৎসককে ঘিরে এত বিতর্ক কিসে? ঘটনার সূত্রপাত গত 27 মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তৃতা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। You kill Amaya. Please raise your voice. This is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. অভিযোগকারী চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে প্রতিবাদ জানিয়েছিলেন। ছবিতেও প্ল্যাকার্ড হাতে দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রীকে একের পর এক বিতর্কিত প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভকারীদের একজন বলেই কি প্রবীণ চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে তার নিজের শহরে এভাবে হেনস্থা হতে হচ্ছে? এবিপি আনন্দ।